অন করে দিলাম। আচ্ছা, আমাদের আগের দিন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পর্যন্ত দেখছিলাম এবং একটা ছোট্ট পার্ট বাকি ছিল, সেটা হচ্ছে ইভেন্ট ড্রিভেন। সেটার ছবি দিয়ে দিছিলাম, আশা করি সেখানে কোনো ঝামেলা হয় নাই। এবং সেটার লাস্টে বলছিলাম যে এক্সাম্পল হিসেবে যখন ছবি যেটা দিছি সেখানে বলছি এমএস অ্যাক্সেস একটা ইভেন্ট ড্রিভেন। ঠিক আছে, ইভেন্ট ড্রিভেন আর ভিজুয়ালের মধ্যে পার্থক্যটা খুবই ব্লার। ভিজুয়াল প্রোগ্রামিং আর ইভেন্ট ড্রিভেন প্রোগ্রামিংয়ের মধ্যে পার্থক্যটা খুবই ব্লার। এমএস অ্যাক্সেসকে তুমি ভিজুয়াল বলতে পারো এবং ইভেন্ট ড্রিভেনও বলতে পারো। ভিজুয়ালের এক্সাম্পল যখন দিছি তখনও কিন্তু এমএস অ্যাক্সেস এটার এক্সাম্পলে ছিল। ঠিক আছে, এবং ক্ষেত্র বিশেষে C++, সি হ্যাশ, ভিজুয়াল বেসিক, জাভা এগুলাকে ইভেন্ট ড্রিভেন বলা যায় ক্ষেত্র বিশেষে, ছোটো ছোটো ক্ষেত্রে, বাট ওভারঅল বলাটা কখনোই রাইট ডিসিশন হবে না। আচ্ছা, সো আমরা আমাদের টপিক স্টার্ট করি। আমাদের আজকের টপিক ফার্স্টে প্রোগ্রাম সংগঠন। ঠিক আছে, এবং আমরা আজকে প্রোটোটাইপ প্রোগ্রাম দিয়ে শুরু করব। আজকে ক্লাসের শেষ দিকে প্রোটোটাইপ প্রোগ্রাম দিয়ে হয়তো আজকে শেষ হবে। ঠিক আছে, আর তোমাদের অ্যালগরিদম ফ্লোচার্ট পড়ানোর সিস্টেমটাও বলে দিই। আমাদের অলরেডি আমরা দেখেছি যে প্রোগ্রামের 3 রকম ভ্যারিয়েশন, স্ট্রাকচার প্রোগ্রামিংয়ের 3 রকম ভ্যারিয়েশন। একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল, একটা হচ্ছে ডিসিশনাল এবং আরেকটা হচ্ছে লুপ। ঠিক আছে, এই 3টা স্ট্রাকচার। সো আমরা এই 3টা স্ট্রাকচারকে আলাদা আলাদাভাবে পড়ব, এই 3টা স্ট্রাকচারকে, এবং প্রত্যেকটা পার্টের প্রোগ্রাম দেখার পরে আমরা সেগুলোর ফ্লোচার্ট এবং অ্যালগরিদম করে ফেলবো। সো সোজা কথা, আমরা প্রোগ্রামিংটাকে 3টা ভাগে ভাগ করলাম। আর এর বাইরে আরেকটা ছোট্ট জিনিস বলে নেই, তোমাদের প্রোগ্রামিংয়ে কী কী আছে। তোমাদের স্ট্রাকচারাল যেগুলো, ডাইরেক্ট একটার পর একটা, সেটা তো আছেই। তারপর তোমরা যেটা বলতেছিলা ইফ এলস, তারপরে নেস্টেড ইফ এলস, এগুলো হচ্ছে ডিসিশনাল। আগের দিনই বলেছিলাম, ডিসিশনালের ব্যাখ্যা যখন দিচ্ছিলাম আগের দিনই বলেছিলাম এখানে কি একটা ডিসিশন নিতে হয়, যে ধরো যে একটা ঘটনা ইয়েস হইলে আমি একটা কাজ করব, আর যদি নো হয় তাহলে আমি আরেকটা কাজ করব। এই যে ডিসিশন নিচ্ছে, সো ঘটনাটা ইয়েস নাকি নো সেটা দেখে ডিসিশন নিচ্ছে, এটাই কিন্তু ইফ এলসের মূলত কাজ। এর বাইরে লুপটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। আর এছাড়া আমাদের কিছু বইয়ে পয়েন্টার নিয়ে কথা বলছে, স্ট্রিং নিয়ে কথা বলছে। পয়েন্টার এবং স্ট্রিং সব বইয়ে বলে নাই, সব বইয়ে যেহেতু বলে নাই, পয়েন্টার আর স্ট্রিং এই দুটা খুব বেশি ইম্পর্টেন্ট এরকম কিছু না। সো এগুলো আমরা পড়বো একটু ওইভাবে, যে বেসিক কিছু এক্সাম্পল দেখব। ধরো যে সবগুলা একটু, আমি আমার পড়ানোর স্টাইলটা দেখছি একটু স্লো আগাই সব জায়গাতেই, বাট ওই জায়গাটাতে আমরা একটু স্প্রিন্ট দেবো। ঠিক আছে, বাট তাছাড়া পুরো চ্যাপ্টারটাই হয়তো এভাবেই আগানো হবে, আনলেস তোমাদের তোমরা ডিমান্ড করো যে ভাইয়া স্লো আগান বা কুইক আগান। আচ্ছা, সো আমাদের টপিক আমরা শুরু করে দিই। আজকে আমাদের টপিক হলো প্রোগ্রামের সংগঠন। সো এটাও একটা থিওরিটিক্যাল টপিক, বাট এখানে ইম্পর্টেন্ট কিছু জিনিস আসা শুরু করবে, প্রোগ্রামিংয়ের সাথে রিলেটেড কিছু ইম্পর্টেন্ট জিনিস আসা শুরু করবে। প্রোগ্রামের সংগঠন বা স্ট্রাকচার অফ এ প্রোগ্রাম, বা এখানে স্ট্রাকচারও বলা যায়, বা ধরো যে একটা প্রোগ্রাম তৈরির উপায়। ঠিক আছে, তৈরির উপায়টাই এখানে মেইন, বাট তারপরেও ছোট করে একটা স্ট্রাকচার ইন জেনারেল সব ধরনের প্রোগ্রামের একটা ইন জেনারেল স্ট্রাকচার। এবং এটা খুবই সোজা। প্রোগ্রামের 3টি অংশ থাকবে। একটা হবে হচ্ছে তুমি ইনপুট নিবা, সেটাকে প্রসেস করবা এবং আউটপুট নিবা। ঠিক আছে, ইনপুট, প্রক্রিয়াকরণ, আউটপুট। এবং কখনো যদি এরকম কোশ্চেন আসে, এরকম ছোট্ট ছোট্ট চিত্র একটু দিয়ে দেওয়ার চেষ্টা করবা, আনবিলিভেবলি মার্কস ক্যারি করবে। এমনকি খ নাম্বারেও ছোট্ট চিত্র, নট অনেক বড় কিছু। ঠিক আছে, ছোট্ট ছোট্ট দিয়ে দেওয়ার চেষ্টা করবা, তাহলে মার্কস অনেক ক্যারি করবে। এবং ইংরেজিতে লিখে রাখছি, আচ্ছা অন্য পেজে, তারপর একটা ইংরেজিতে লিখে রাখছি জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থের কারণে। আচ্ছা, সেটা হচ্ছে ইনপুট, প্রসেস এবং আউটপুট। এই 3টাই আমার মেইন পার্ট। কেমন? আচ্ছা, এই 3টাই আমার মেইন পার্ট। সো এটা হলো একটা প্রোগ্রাম গঠনের। সুতরাং এটা খুব ভালো মতো খেয়াল রাখো যে তোমার একটা প্রোগ্রাম তৈরি করার জন্য তোমার অবশ্যই ইনপুট দেওয়ার সুযোগ থাকতে হবে
মানে একটা স্ট্যান্ডার্ড প্রোগ্রাম, ঠিক আছে? সেটার কোনো প্রসেসিংয়ের কাজ হইতে হবে, সেই ইনপুটটাকে প্রসেসিংয়ের কাজ করব এবং আউটপুট, ধরো যে দুইটা সংখ্যা যোগ করব। আমি ফার্স্ট এক্সাম্পল দিয়েছিলাম 83 এবং -2, সেটা মেশিন ল্যাঙ্গুয়েজে দেখিয়েছিলাম, এবং সেখানেও কিন্তু একটা প্রসেসিংয়ের কাজ হয়েছে, একটা প্রসেসিংয়ের কোড, মানে প্লাসের যে কোড, অপ কোড, যেটা অপারেশনাল কোড, সেটা আমরা দিয়ে দিয়েছিলাম, এবং সে দুটা মানে সেটার রেজাল্টটা আউটপুট হিসেবে এসেছে। সো তোমাকে ইনপুট ওই 83 আর 2টা দিয়ে দিতে হবে, তোমাকে বলে দিতে হবে যে তুমি কি প্রসেস করবা, সেটা কম্পিউটারের ভিতরে প্রসেস হবে, অ্যাড করলে অ্যাড, ঠিক আছে, মাল্টিপ্লাই করলে মাল্টিপ্লাই বা অন্য যে কোনো কিছু, এবং ফাইনালি আউটপুট হিসেবে দেখা যাবে। এটা হচ্ছে মূল গঠন, আমরা একটা প্রোগ্রামের মধ্যেও দেখবো আজকে, ঠিক আছে? ছোট্ট একটা প্রোগ্রাম লিখছি, জাস্ট অল্প করে বুঝাই দিই, তোমাদের যেহেতু ক্লাসে কিছুটা আগাইছে, সো কিছুটা তোমরা বুঝবাই, বাট ফার্স্ট অফ অল আমরা উপরের দুইটা লাইন দেখবো না। তোমাদের আমি এমসিকিউ দিয়েছিলাম, এবং এমসিকিউ যারা করতে বলেছিলাম, তারা দেখেছো যে প্রোগ্রামের যেগুলো কমান্ডস বা নির্দেশ বা ইনস্ট্রাকশন যেটাই বলো, সেগুলো হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেওয়া হয়। সো সেকেন্ড ব্র্যাকেটের বাইরে যেগুলো আছে সেগুলো আমরা দেখবো না ফার্স্ট অফ অল। সো ভিতরে কী কী আছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, এগুলোই আমার প্রোগ্রামের ইনস্ট্রাকশন, রাইট? একটা একটা করে লাইন দেখি, চলো। ফার্স্টে বলা হয়েছে ইন্ট এবিসি। এবিসি আসলে 3টা ভ্যারিয়েবল। ধরো যে আমরা মেশিন কোড বা অ্যাসেম্বলি কোডেও কিন্তু এ ভ্যারিয়েবলের ভ্যালু বলছি 83, বি ভ্যারিয়েবলের ভ্যালু বলছি -2, আর সি ভ্যারিয়েবলের যে ভ্যালু সেটা আমরা এ প্লাস বি এর ভ্যালুটা ওখানে রাখতে বলছি। সো এবিসি 3টা হলো ভ্যারিয়েবল, এটাও ভুলে যাও, এবিসি হলো 3টা ভ্যারিয়েবল। আর হচ্ছে এই ভ্যারিয়েবলগুলোর টাইপ কী সেটা বলে দিছি, এগুলো হচ্ছে ইন্টিজার। তুমি 83.5 দিলে হবে না, 83 দিতে হবে, ঠিক আছে? সো এগুলোর টাইপটা বলে দিছি, এবং একটা জিনিস খেয়াল করো, এখানে একটা সেমিকোলন দিছি। ফার্স্ট অফ অল সেমিকোলনের ইম্পর্টেন্স কী দেখো, আমার এই প্রোগ্রামটা, মানে একটা একটা করে লাইন বলছো, এই প্রোগ্রামটা আমার দেখছো বেশ কয়েকটা লাইন হয়েছে, কয়টা লাইন একটু গুনি চলো, 1 2 3 4 5টা লাইন হয়েছে। এখন বিষয়টা হচ্ছে, তুমি যদি এখানে 5টা লাইন না বানায় এই যে পরের যে লাইনটা সেটা এটার পাশে লিখতা, তাহলেও কোনো সমস্যা হইতো না। আমি পেন্সিল দিয়ে লিখি, মুছে দেবো। আমি যদি এগুলা 5টা লাইনই পাশাপাশি লিখতাম, ধরো যে এরপরের যে লাইনটা আছে স্ক্যানএফ সামথিং সামথিং, ঠিক আছে, পাশাপাশিও যদি লিখতাম তাহলেও আসলে কোনো ঝামেলা হইতো না। কিন্তু ঝামেলা একটা জায়গায় হতো, যদি আমি এটা না দিতাম, ইন্ট এবিসি মানে ইন্টিজার এবিসি দিয়ে তারপরের লাইনটা শুরু করে দিতাম, ও আসলে বুঝতো না যে দুইটা যে সেপারেট কমান্ড আমার কম্পিউটার আসলে বুঝতো না। সো ও হচ্ছে তালগোল পাকায় ফেলতো, সোজা কথা, ঠিক আছে, ও একটা তালগোল পাকায় ফেলতো যে দুইটা আসলে কী কাহিনী হচ্ছে। সো তোমার প্রত্যেকটা লাইন শেষে, মানে আপাতত এটা মনে রাখো, পরে প্রোগ্রামের এক্সাম্পলে আস্তে আস্তে কিছুটা আরও ডিফাইন্ড হবে প্রত্যেকটা সংজ্ঞাগুলো। প্রত্যেকটা লাইন শেষে একটা সেমিকোলন দেওয়া উচিত। সেমিকোলন কাজটা কি করে, সেমিকোলন হচ্ছে দাড়ির মতো কাহিনী, ঠিক আছে? ধরো যে আমি কথা বলেই যাচ্ছি, এই সেমিকোলনটা না দিলে, এমনকি তুমি যদি লাইন ডিফারেন্টও করো, কম্পিউটার তো সেটা বুঝবে না, কম্পিউটার তো কোড হিসেবে নিবে, কম্পিউটার তো মেশিন ভাষায় কোড হিসেবে নিবে। ও কি বুঝবে যে তুমি এখানে একটা ইন্টার চাপছো, পরের লাইনে গেছো? ও তো বুঝবে না। সো ও বুঝবে কোথায়, যে কমান্ড শেষ, ও সেমিকোলনটা দেখে বুঝবে। এবং সেমিকোলন না দেওয়াটা প্রোগ্রামিংয়ের অন্যতম বিশাল একটা ভুল, এবং আজকে আমরা দেখব প্রোগ্রামিংয়ের ভুল নিয়েও কথা বলবো। সো সেমিকোলন না দেওয়া প্রোগ্রামিংয়ের অন্যতম বিশাল একটা ভুল, এবং আমরা এই ছোট্ট একটা লাইনে আমরা অনেক বেশি সময় দিচ্ছি, এবং দেওয়াটা ওয়ার্থ ইট। কারণ এই সেমিকোলন দিতে যদি তুমি ভুলে যাও, তোমার প্রোগ্রামিংয়ে তোমাকে সার্চ 0 দিলেও তোমার কিছু করার নেই, কারণ হচ্ছে প্রোগ্রামটা চলবেই না। আমরা দেখব প্রোগ্রামটা চলেই না, তুমি যদি সেমিকোলনটা দিতে ভুলে যাও প্রোগ্রামটা চলবেই না। সো তুমি একটা প্রোগ্রাম লিখছো, তুমি বলছো যে স্যার আমি তো লজিক সব ঠিক মতো দিছি, আমি সব ঠিক আছে লজিক, কিন্তু বিষয়টা হচ্ছে তুমি যে প্রোগ্রামটা লিখছো সেমিকোলন না দিলে তো প্রোগ্রাম চলবেই না। তুমি লজিক ঠিক থাকলে প্রোগ্রামটা তো চলতে হবে লজিকটাকে ইমপ্লিমেন্টেশন করার জন্য। সো দ্যাটস হাইলি ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা লাইনের শেষেই দেখবা। এবং এটা আসলে মানে এতবার তোমাদের হাতে কলমে করতে হবে অবশ্যই, এবং এতবার করতে হবে, এটা আসলে মানে রিফ্লেক্স হয়ে যাবে, ঠিক আছে? আর
তারপরেও দু একটা লাইনে ঝামেলা হবে, আমি দেখাই দেবো। সো ফার্স্টে আমি বলে নিলাম আমার তিনটা ভ্যারিয়েবল আছে, এ বি সি, তিনটেই হলো ইন্টিজার টাইপ। এটা আমি মুছে দিই, কারণ ছবি যখন তুলবো নাহলে এটা আনক্লিয়ার হলে ঝামেলা আছে। সো এই তিনটা হলো তিনটা ভ্যারিয়েবল, যেটা হলো ইন্টিজার টাইপ। তারপরে আমি স্ক্যান এফ কথাটা দিছি। আমি দুইটা কথা বলছিলাম, স্ক্যান এফ আর প্রিন্ট এফ। স্ক্যান এফ কথাটা কখন বলছিলাম? স্ক্যান এফটা হচ্ছে কোনো কিছু ইনপুট নিতে ইউজ হবে, স্ক্যান করো, ঠিক আছে। আর প্রিন্ট এফ এইটা কোনো কিছু আউটপুট দিতে ইউজ হবে। স্ক্যান এফ কোনো কিছু ইনপুট দিতে ইউজ হবে, আর হচ্ছে প্রিন্ট এফ কোনো কিছু আউটপুট দিতে ইউজ হবে। কোনটা ইনপুট নেবে বা কোনটা আউটপুট নেবে সেটা অবশ্যই একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ইউজ করা হবে। সো সোজা কথা, স্ক্যান এফ আর প্রিন্ট এফের ফরম্যাট হলো এরকম। স্ক্যান এফ একটা ব্র্যাকেট, অবশ্যই সেমিকোলন দিয়ে শেষ, কারণ ইনপুটের কমান্ড শেষ হলো। তারপর প্রিন্ট এফের কমান্ডটাও এরকম, প্রিন্ট এফ একটা ব্র্যাকেট এবং লাস্টে সেমিকোলন দিয়ে শেষ। সো কমান্ড দুইটার জেনারেল ফরম্যাট এরকম। এবং দেখো আমার এই লাইনটাই কিন্তু জেনারেল ফরম্যাটটাই ফলো করা হয়েছে। স্ক্যান এফ ফার্স্ট ব্র্যাকেট, সেটার মাঝখানে কিছু একটা, লাস্টে সেমিকোলন। এবং এইখানে এই লাইনটা ব্যাখ্যা না করি, হয়তো তোমাদের ব্যাখ্যা করছে, বাট তারপর আমি ব্যাখ্যা না করি, আমি আলাদা করে ব্যাখ্যা করব। এই অ্যাম্পারসেন্টের মানে আলাদা তাৎপর্য আছে। পার্সেন্টেজ ডি তোমরা মোটামুটি বুঝে গেছো, তারপরেও অ্যাকচুয়ালি এইটার সাথে এটা রিলেটেড, ঠিক আছে। সো ভিতরে দেখতেছো একটা কোটেশনও আছে, ওইটাও একটা ইম্পর্টেন্ট পার্ট, এটা আমরা পরে দেখব, কেমন? আচ্ছা, এবং এটা এই লাইনটা বুঝায় যে স্ক্যান করো এ এর ভ্যালু, এই লাইনটা বুঝায় স্ক্যান করো বি এর ভ্যালু, আবারও স্ক্যান এফ ব্র্যাকেট এবং সেমিকোলন দিয়ে শেষ। তার মানে এই পার্টটা আমার, দ্যাটস ইনপুট পার্ট। আমি এ আর বি এর ভ্যালু ইনপুট নিলাম। তুমি পজিটিভ নেগেটিভ যে কোনো কিছু দিতে পারো, আপাতত মোটা দাগে বলতেছি, পরবর্তীতে আরও স্পেসিফিক বলবো, ঠিক আছে। সো তুমি এ এর ভ্যালু বি এর ভ্যালু ইনপুট নিলা। তারপরে একটা লাইন, সেখানে আমি বললাম সি, এটাকে প্রোগ্রামিংয়ে কখনো ইজি কস্ট আমরা বলবো না, প্রোগ্রামিং এটাকে আমরা বলবো অ্যাসাইনমেন্ট। মানে এ প্লাস বি এর ভ্যালু, এই পুরাটার ভ্যালু তুমি সিতে নিয়ে যেয়ে রাখো। তিনটা ভ্যারিয়েবল আছে, এ প্লাস বি এটা করো এবং এটার ভ্যালুটা সিতে নিয়ে যেয়ে রাখো। এবং অ্যাসাইনমেন্ট অপারেটরের মানে এটাই, এটার মানে এটা না যে সি এর ভ্যালু এ প্লাস বি এর সমান। এটার মানে হলো, দেখে কিন্তু মনে হচ্ছে যে ওইটাও তো রাইট, সি এর ভ্যালু এ প্লাস বি এর সমান হচ্ছে, আসলে সেটা হয় নাই। হয়েছে কি, এ প্লাস বি এর ভ্যালু আমরা সিতে নিয়ে গিয়ে রাখলাম। অ্যাসাইনমেন্টের মিনিংটা এটা। এবং আরেকটা জিনিস, অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে ডিটেলস কথা হবে, বাট এটা সবসময় ডান পাশের জিনিসটাকে বাম পাশের জিনিসের মধ্যে বসায় দিবে, ডান পাশের জিনিসটাকে বাম পাশের জিনিসের মধ্যে বসায় দিবে, ঠিক আছে। এমনকি সেই জন্য আমার এরকম দেওয়াও পসিবল ছিল, সি ইজ ইকস টু এ প্লাস বি প্লাস সি। এটা তো ইজ ইকস টু না যে আমি সি সি কেটে দেবো। এখানে বলবে কি, এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু তুমি সিতে নিয়ে গিয়ে বসাও। মানে দেখো, সি এর ভ্যালু আগে ধরো 2 ছিল, আমি এখন সিতে অন্য এ প্লাস বি প্লাস সি বসাচ্ছি, তাহলে সি এর ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো এইখানে সি এর ভ্যালু একটা হয়ে গেছে, এই জায়গাটায় সি এর ভ্যালু আরেকটা হয়ে গেছে। সো এগুলো নিয়ে ডিটেলস কথা হবে, ঠিক আছে। সো মানে এটা জাস্ট বলে দিচ্ছি, এই সমানটা এটা মোটেই মানে ইজ ইকস টু সাইন না, ইজ ইকস টু সাইনটা প্রোগ্রামিংয়ে ডিফারেন্ট। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট সাইন এবং অ্যাসাইনমেন্ট অপারেটর, ঠিক আছে। তোমরা কি বলতে পারবো আমাকে অপারেটর জিনিসটা কি? হোয়াট ইজ অ্যান অপারেটর? এনিওয়ান? হোয়াট ইজ অ্যান অপারেটর? আচ্ছা, অপারেটর হচ্ছে যেটা মানে একটা সংখ্যা বা একাধিক সংখ্যা, বা সোজা কথা যে কোনো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে কোনো প্রসেসর কাজ করে, সেটা ডিফারেন্সিয়েশন, সেখানেও কিন্তু যেই ডিডিএক্স ইউজ করি সেটা একটা ডিফারেন্সিয়াল অপারেটর। কারণ কি, সেটা হচ্ছে মানে একটা প্রসেসর কাজ করে। তারপরে ইন্টিগ্রাল অপারেটর, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন যে প্রসেসটা সেটার কাজ করে। তারপর প্লাস সাইন, সেটা হলো যোগের কাজটা করে দেয়। সো সোজা কথা, একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে অপারেটর হলো সেই জিনিসটা যেটা হলো
সোজা কথা হলো নাম্বার বা কোনো বীজগাণিতিক প্রতীক মানে কোনো ভ্যারিয়েবল, মানে কোনো নাম্বার বলতে কনস্ট্যান্ট বুঝাইছি, আর হলো ভ্যারিয়েবল বলতে ভ্যারিয়েবল বুঝাইছি। সো কোনো ভ্যারিয়েবল বা কনস্ট্যান্টকে প্রসেস করতে পারবে, যে কোনো প্রসেস, সেটা যোগের প্রসেস হতে পারে, বিয়োগের প্রসেস হতে পারে, ডিফারেন্সিয়েশন হতে পারে, ইন্টিগ্রেশন হতে পারে, এনিথিং, ঠিক আছে? সো প্রসেস করতে পারতে হবে, ঠিক আছে? সো অপারেটর, এই অপারেটরের প্রসেসিংটা কি, সেটা হচ্ছে ডান পাশে যেটা আছে সেটার ভ্যালুটা লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দাও, ঠিক আছে? এটা রাইট ভ্যালুটাকে লেফট ভ্যালুতে বসিয়ে দাও। এটা নিয়েও ডিটেলস কথা হবে, মানে এখন আমি ছোট্ট করে বলতেছি সবগুলা, ঠিক আছে, যাতে তোমাদের পরবর্তীতে যখন আলোচনা হবে মেজর কোনো ফ্ল না হয়। আর এখানে সি ইজ ইকুয়ালস টু এ প্লাস বি, এই পার্টটা তাইলে তোমার প্রসেসিং পার্ট, এখানে অপারেটর আছে, প্রসেস হচ্ছে, রাইট রাইট। আর হচ্ছে লাস্টে আমার এ এর ভ্যালু নিছি, বি এর ভ্যালু নিছি, সেই দুটা যোগ করে সি এর মধ্যে রাখছি। লাস্ট কাজ কি, সি এর ভ্যালুটা প্রিন্ট করতে হবে। এই যে পার্সেন্টেজ দিয়ে দিছি, এগুলো আসলে ভ্যালু বোঝায়, আর এইখানে কমা দিয়ে যেটা দিছি সেইটার ভ্যালু বোঝায়। সো আমি পার্সেন্টেজ দিয়ে যখন এ দিছি, এম্পারসেন্টের আবারও বলতেছি, এটার ব্যাখ্যা আছে, ব্যাখ্যা আসবে। যখন এ দিছি তখন বোঝাচ্ছে যে তুমি এ এর ভ্যালু ইনপুট নাও, স্ক্যানএফ যখন পার্সেন্টেজ দিয়ে বি নিছি, তাহলে বি এর ভ্যালু ইনপুট নাও, বি এর ভ্যালু ইনপুট নাও। সো আমি যখন ফাইনালি প্রিন্ট করব, সি এর ভ্যালুটা প্রিন্ট করলেই তো আমার এ প্লাস বি এর ভ্যালুটা প্রিন্ট হয়ে যাচ্ছে। সো আমি ফাইনালি বলবো এরকম একটা কথা, প্রিন্ট এফ, মানে প্রিন্ট করো। আবারও দেখো, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কিছু একটা বলছি, এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কিছু একটা বলছি, রাইট? এবং লাস্টে অবশ্যই এক সেমিকোলন আছে, এই লাইনেও সেমিকোলন আছে, প্রত্যেকটা লাইনে সেমিকোলন আছে, ঠিক আছে? আচ্ছা, সো এখানে পার্সেন্টেজ ডি মানে ভ্যালু, আর হচ্ছে কিসের ভ্যালু, কমা দিয়ে বলতেছি সি এর ভ্যালু প্রিন্ট করো। সো এই পার্টটা হচ্ছে আউটপুট। সো এটা একটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড প্রোগ্রাম হয়ে গেছে, ঠিক আছে? এখানে কি আছে, তিনটা পার্ট আছে, ইনপুট, প্রসেসিং অ্যান্ড আউটপুট। এক্সট্রা কিছু কথা বলছি, সেগুলো কাজে লাগবে পরে, এবং এখানে লিখে দিছি, এগুলো তোমরা পরে তুলে নিও। ইনপুট হচ্ছে শুধুমাত্র কিন্তু ডেটাই না, এ বি এর ভ্যালু যে ইনপুট নিলাম সেটাই কিন্তু অনলি ইনপুট না, কোনো ইনস্ট্রাকশন সেটাও একটা ইনপুট হইতে পারে, কোনো একটা ইনস্ট্রাকশন সেটাও একটা ইনপুট হইতে পারে। যেমন এখানে যদি অনলি প্লাস সাইনটা তুমি বলো, এটা কিন্তু ইনপুটের মাধ্যমেও দেওয়া যায়, তো সেটা আমরা পরবর্তীতে দেখব। সেটা হচ্ছে সুইচ কেস সিনারিওতে মোস্ট প্রবাবলি এটা আমরা দেখব, ঠিক আছে? আচ্ছা, সুইচও আসলে ওই ডিসিশনালেরই একটা পার্ট। আমি দেখাইছিলাম না যে অসংখ্য শাখা মানে একটা ডিসিশনের 3টা ভাগ হইতে পারে। সো এরকম 4টা 5টা 6টা ভাগ হইতে গেলে তুমি এক কাজ করতে পারো, তোমরা যে নেস্টেড ইফ এলস করতেছো সেটা করতে পারো, অথবা সুইচ ইউজ করতে পারো। সুইচ ইউজ করাটা বেশি, মানে প্রোগ্রামটা দেখতে সুন্দর হয় সুইচ ইউজ করাটা করলে, ঠিক আছে? সো এটা আমরা দেখব। আচ্ছা, সো প্রসেস কি, তুমি যেই ডেটা আর নির্দেশ দিছো সেই নির্দেশ অনুযায়ী ডেটাটাকে প্রসেস করা, ঠিক আছে? আর আউটপুট হচ্ছে প্রসেস করার পরে রেজাল্টটা দিয়ে দেওয়া, এটা তোমরা পরে তুলে নিও। আচ্ছা, সো এরপরে আমরা মোটামুটি বুঝলাম যে প্রোগ্রামের 3টা পার্ট আছে। এরপরে আমাদের কাজ হচ্ছে আসলে প্রোগ্রাম তৈরি করা আমাদের কাজ। সো সেগুলো জানার আগে সেটার কিছু বেসিক আমাদের জানতে হবে। চলো সেগুলো বেসিকে জাম্প করি। মানে প্রোগ্রাম আমরা যে তৈরি করব, সো তৈরি করার ক্ষেত্রে আমাদের স্টেপগুলো কী হবে, স্টেপস অফ ডেভেলপিং এ প্রোগ্রাম, ঠিক আছে? সো এখানে স্টেপগুলো কী হবে, স্টেপগুলো টোটাল 7টা স্টেপ। এবং মানে প্রোগ্রামের সংজ্ঞা কিন্তু আমরা ফার্স্টের দিনেই পড়ছি, সেটা হচ্ছে মানে একটা মেথডিক্যালি ওরিয়েন্টেড ইনস্ট্রাকশনস, তার মানে এই যে সুনির্দিষ্ট নির্দেশ, মেথডিক্যালি ওরিয়েন্টেড ইনস্ট্রাকশন। আর টার্গেটটা কি, যাতে আমরা একটা প্রবলেম সলভ করতে পারি। এখন যেহেতু মেথডিক্যালি মানে ওরিয়েন্টেড ইনস্ট্রাকশন, সুনির্দিষ্ট নির্দেশ বা মেথডিক্যালি ওরিয়েন্টেড ইনস্ট্রাকশন, সো এটার স্পেশালিটি হচ্ছে এটা যখন তুমি তৈরি করবা তখনও তোমার একটা মেথডিক্যাল অর্ডার ফলো করতে হবে। কারণ তুমি যদি মেথডিক্যাল অর্ডার ফলো না করো, তাহলে তো প্রোগ্রাম যেটা মেথডিক্যালি ওরিয়েন্টেড ইনস্ট্রাকশন, সেটা মেথডটা তো ব্রেক হয়ে যাচ্ছে। সো প্রোগ্রাম রচনার ক্ষেত্রেই তোমার অবশ্যই পরিকল্পিতভাবে কাজটা করতে হবে, এবং সুশৃঙ্খলভাবে কাজটা করতে হবে, এবং ধাপে ধাপে অগ্রসর হতে হবে, ঠিক আছে?
আমি এবি আগের প্রোগ্রামটাই বলি, এবি ইনপুট না দিয়ে যদি যোগ করতে বলতাম তাহলে কিন্তু আমার ভুল অ্যান্সার আসতো। সো আমার কোনটার পরে কোনটা করব সেটার একটা মানে মেথডিক্যাল ওরিয়েন্টেশন আছে, ঠিক আছে? এবং সাতটা ধাপ আছে, সাতটা ধাপ আমি লিখে ফেলছি এবং এগুলো ইম্পর্ট্যান্ট। ফার্স্ট অফ অল এগুলো মুখস্থ করতে হবে, কারণ এগুলো এমসিকিউ আসে। ধরো যে এটা আসে সমস্যা বিশ্লেষণের আগের ধাপ কোনটি, সমস্যা বিশ্লেষণের পরের ধাপ কোনটি, এরকম আসে, ঠিক আছে? সো এগুলো মুখস্থ করতে হবে, মুখস্থ পরে করা যাবে। ফার্স্টে আমরা একটু বুঝি। ফার্স্টে তুমি যখন একটা প্রোগ্রাম তৈরি করার ডিসিশন নিছো, ফার্স্ট অফ অল তোমার হচ্ছে কোনো একটা সমস্যা সমাধান করতে হবে। সো সমস্যা নির্দিষ্টকরণ করতে হবে যে আমি কি করব। ধরো যে সাপোজ তুমি একটা ক্লায়েন্টের জব করে দিচ্ছ, সো তোমার ফার্স্টে আন্ডারস্ট্যান্ড করতে হবে যে তুমি কী প্রবলেমের সলভ করবা, সো ফার্স্ট কাজ হচ্ছে হোয়াটস দ্য প্রবলেম, হোয়াট এম আই ট্রাইং টু সলভ হিয়ার, ঠিক আছে? ফার্স্ট আমার কাজটা সমস্যা নির্দিষ্টকরণ, ইংরেজিটা লিখে রাখছি, কিছু কিছু ক্ষেত্রে বুঝতে হেল্প করবে, বা হচ্ছে প্রবলেম স্পেসিফিকেশন, সমস্যা নির্দিষ্টকরণ, যে আমি অ্যাকচুয়ালি কী করতে চাই এবং মানে আসলে প্রবলেমটা কী, ঠিক আছে? সেকেন্ড বিষয়টা হচ্ছে সমস্যা বিশ্লেষণ। সমস্যা নির্দিষ্ট করা শেষ, এখন সমস্যা বিশ্লেষণ। সাপোজ তুমি হচ্ছে, আমি মাঝে মাঝে ফেসবুকের এক্সাম্পলটা দিই কারণ এটা তোমাদের কাছে খুবই পরিচিত এবং এক্সাম্পলটা দিতে ভালো। সো ফার্স্ট ফেসবুকের ক্ষেত্রে সমস্যা নির্দিষ্টকরণ পার্টটা কী ছিল, যে ওকে ফাইন, আমার কমিউনিকেশনের একটা মিডিয়াম দরকার, আমার ইন্টারনাল মানে ওদের যে ভার্সিটি মোস্ট প্রবলি হার্ভার্ড, ঠিক আছে? সো আমাদের ইন্টারনাল একটা কমিউনিকেশন মিডিয়াম দরকার। সো কারণ হচ্ছে আমরা মানে এটা করতে পারতেছি না, মানে আমাদের প্রবলেমটা হচ্ছে, প্রবলেম বলতে কিন্তু কোনো সমস্যা না, এটা হচ্ছে কোনো টার্গেট। প্রবলেম বলতে কোনো টার্গেট যেটা আমার সলিউশন করা দরকার। সলিউশন বলতে কোনো শুধু প্রবলেম সলিউশন করতে হবে এরকমই কিছু না, কোনো একটা টার্গেটে, ধরো যে এক্সট্রা কোনো কিছুর টার্গেটে একটা সলিউশন, সেটাও কিন্তু একটা সলিউশন, ঠিক আছে? ধরো যে তুমি বইয়ের ম্যাথ করলেও সেটা সলিউশন, তুমি যদি অলিম্পিয়াডে ম্যাথ করো সেটাও কিন্তু সলিউশন। সো সলিউশন মানে এরকম না যে একটা প্রবলেম হয়ে গেছে, আমি এটা না হলে চলবেই না কিছু, সেরকম কিছু না, ঠিক আছে? সো ওদের ফার্স্টে প্রবলেমটা কোথায় ছিল বা কিসের সলিউশন দরকার ছিল, যে ওরা কমিউনিকেশন করতে চায় নিজেদের মধ্যে। সো সেকেন্ড অফ অল সমস্যা বিশ্লেষণে কী কী আছে আমরা প্রত্যেকটা একটু ডিটেলস পড়বো, বাট এই এক্সাম্পলটা দিয়েই পারসিস্ট করি। আচ্ছা, সমস্যা বিশ্লেষণে, আচ্ছা সকালবেলা কি যায় রাস্তা দিয়ে, আচ্ছা সমস্যা বিশ্লেষণে যেই পার্টটা আছে সেটা হলো মানে সমস্যাটা আসলে কোথায়। যেমন ধরো যে সমস্যাটা হচ্ছে এরকম হতে পারে যে আমার মানে ধরো যে আমরা রুমমেট আছি চারজন, আমাদের হলে হচ্ছে 5 জন করে আমরা রুমমেট। সো আমরা 5 জনের মধ্যে কমিউনিকেশন করব। সো সমস্যাটা কমিউনিকেশন করতে চাই, বাট সমস্যাটাকে বিশ্লেষণ করতেছি, 5 জনের মধ্যে করতে চাই। তারপরে হলো অ্যাকচুয়ালি কীভাবে সলিউশন করতে চাই সেটাও এখানে আছে। ধরো যে এটা মেইলের মতো টেক্সট দিয়ে করতে চাই, নাকি ভিডিও শেয়ারিংয়ের মাধ্যমে করতে চাই, নাকি অডিও শেয়ারিংয়ের মাধ্যমে করতে চাই, নাকি কীভাবে করতে চাই। সোজা কথা, সমস্যাটার মানে সমস্যা না, যেটা সলিউশন চাই সেটার মানে রুটে কী আছে, ঠিক আছে? সো এটা সমস্যা বিশ্লেষণ, এটা নিয়ে আর একটু ডিটেলস কথা হবে। সো ওরা ফেসবুক নিয়ে বললে সেম কথা, ওরা কী করতে চায় আসলে, মানে সলিউশনটা আসলে কী সেটা একটু বিশ্লেষণ করতেছে, ঠিক আছে? নেক্সট হচ্ছে প্রোগ্রাম ডিজাইন মানে মোটেই প্রোগ্রাম বানানো না। প্রোগ্রাম ডিজাইন ফার্স্ট অফ অল প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজের সাথে রিলেটেড না। প্রোগ্রাম ডিজাইনটা প্রোগ্রামিং ভাষার সাথে রিলেটেড না, ঠিক আছে? এবং এখানে কিন্তু মানে এমসিকিউটা এখানে একটু গ্যাঞ্জাম করার চেষ্টা করে এই 3 নম্বর স্টেপে এসে, ঠিক আছে? প্রোগ্রাম ডিজাইন হচ্ছে মানে আমি কোনটার পরে কোনটা করব। যেমন যদি আমাদের যে প্রোগ্রামটা আমরা আগে করছি সেটার ডিজাইন যদি আমি করতে চাই, তাহলে আমার কথা হচ্ছে ফার্স্টে এ ইনপুট নেব, তারপর বি ইনপুট নেব। এখানে একটু লিখি, ফার্স্টে এ ইনপুট নেব, ইনপুট নাও বি, তারপরে এ আর বি প্লাস করো, আর লাস্টে মানে সি ইজ ইকুয়ালস টু এ আর বি এটা করো, আর লাস্টে সি এর ভ্যালু প্রিন্ট করো।
এটা কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা কিছু না, এটা হচ্ছে আমি ডিজাইন করলাম যে আমি অ্যাকচুয়ালি কীভাবে করব, কী ধাপে করব। ফার্স্টে এ ইনপুট নেব, তারপর বি ইনপুট নেব, তারপর দুইটা যোগ করব, তারপর সিটাকে প্রিন্ট করে ফেলবো। সো প্রোগ্রাম ডিজাইন, সেই জন্যই তোমরা প্রোগ্রাম ডিজাইন বা পরিকল্পনা এভাবে মাথায় রাখবা, কারণ এটা অ্যাকচুয়ালি পরিকল্পনা এই কথাটা যদি বলো, ইংরেজিতে ডিজাইন দিয়েও পরিকল্পনাই বোঝাচ্ছে, বাট পরিকল্পনাটা যদি মাথায় রাখো তাহলে তোমার কনফিউশন হবে না। এখানে কিন্তু আমি কোডিং করি নাই, আসলে আমি জাস্ট লিখছি আমি কী করব, ঠিক আছে। এবং এর পরের কাজটা হলো প্রোগ্রাম উন্নয়ন বা কোডিং, এটা হচ্ছে কোডিং, ঠিক আছে। এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই, ওইটাকেই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লিখলাম, ঠিক আছে, যেমন আমরা সিতে লিখছি। তারপর প্রোগ্রাম বাস্তবায়ন, প্রোগ্রাম আমার করা শেষ, প্রোগ্রাম করা কিন্তু শেষ হয়ে গেছে, এখন প্রোগ্রামটা চালায় তো দেখতে হবে যে আমি এ এর ভ্যালু ধরো 1, বি এর ভ্যালু ধরো 2, তাহলে আমার রেজাল্টটা কি 3 পাচ্ছি কি না। সো এটা হলো প্রোগ্রাম বাস্তবায়ন বলতে প্রোগ্রামটা চালায় দেখা। আচ্ছা, তারপর হচ্ছে প্রোগ্রাম ডকুমেন্টেশন। ডকুমেন্টেশন বলতে ডকুমেন্ট হিসেবে রেখে দেওয়া, প্রোগ্রামটা যদি কাজ করে তাহলে ওইটাকে সংরক্ষণ করা, সোজা কথা ওইটাকে সংরক্ষণ করা, প্রোগ্রাম ডকুমেন্টেশন। আর হলো লাস্ট ধাপ যেটা, সেটা হলো প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। 7 নাম্বার স্টেপটা হলো প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। আমি প্রোগ্রামটা তো সংরক্ষণ করলাম, কিন্তু মাঝে মাঝে পরিবর্ধন করতে হইতে পারে। ওই ফেসবুকের এক্সাম্পলটাই দিই, ধরো যে 10 বছর আগে ফেসবুক যেরকম ছিল এখন তো সেরকম নাই। সো ডকুমেন্টেশন বলতে ওদের নিজস্ব সার্ভারে ওরা প্রোগ্রামটাকে রেখে দিছে, সেখান থেকে চালাচ্ছে বারবার, ঠিক আছে। আর রক্ষণাবেক্ষণ বলতে ধরো যে কোনো বাগ দেখা দিছে, ধরো যে তুমি সামহাউ ধরো যে লাইক দিছো কিন্তু লাইক হচ্ছে না, সো এটাকে সলিউশন করলো। এটা হচ্ছে মানে প্রোগ্রাম তো অলরেডি রেডি, বাট সেটাকে রক্ষণাবেক্ষণ করতেছে, রাইট। প্রোগ্রামটাকে রক্ষণাবেক্ষণ বা মেনটেন্যান্স করতেছে। তারপর 10 বছর আগে যেরকম ছিল, সময় যাওয়ার সাথে সাথে উন্নতি করতেছে, আবার ইমপ্রুভমেন্ট করতেছে, সেটাও প্রোগ্রাম রক্ষণাবেক্ষণের সাথে রিলেটেড, ঠিক আছে। আচ্ছা, সো বাস্তব উদাহরণ এটা আমি লিখে রাখছি যে একটা বাস্তব উদাহরণ দেওয়ার, তোমাদের বইয়েও বাস্তব উদাহরণ একটা আছে মনে হয়, স্টুডেন্ট নিয়ে আছে। সো 7টাকে যদি আমি উপর নিচে লিখি তাহলে এই রকম হয়ে যায়। আমার ফার্স্ট কাজ প্রোগ্রাম সমস্যা নির্দিষ্টকরণ, তারপরের কাজ সমস্যা বিশ্লেষণ, তারপরের কাজ প্রোগ্রাম ডিজাইন বা পরিকল্পনা, তারপরের কাজ হচ্ছে প্রোগ্রাম উন্নয়ন বা কোডিং, তারপরে হচ্ছে প্রোগ্রামটা রান করে দেখা, প্রোগ্রাম বাস্তবায়ন, তারপরে হচ্ছে প্রোগ্রাম ডকুমেন্টেশন, ঠিক আছে, ডকুমেন্ট হিসেবে রেখে দেওয়া, এবং লাস্ট হচ্ছে প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। এবং অনেক সময় এটাকে একটা সাইকেল বলে, সো অনেক সময় এটাকে কানেক্ট করে দেয়, লাস্টের সাথে আবার ফার্স্ট স্টেপ কানেক্ট করে দেয়, যে প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ শেষ হলে তুমি আরেকটা সমস্যা নাও, তারপর আবার সেম স্টেপ। সো কথাটা হলো এটা অর্ডারটা মাথায় রাখতে হবে, এবং জাস্ট ফার্স্ট ওয়ার্ডগুলো দিয়ে আমি মাথায় রাখতাম, ফার্স্ট ওয়ার্ডগুলো দিয়ে তোমরা অন্য কোনোভাবে মাথায় রাখতে পারো, এবং এটা আসলে বেশি কঠিন হয় না। নিবি ডিউ বাড়র, ঠিক আছে। সো মানে এইভাবে একটু মাথায় রাখতে পারো, আমি এইভাবে মনে রাখতাম। সো এইভাবে মাথায় রাখতে পারো, নিবি ডিউ বাদর, মানে এই পার্টটা তো একদম সোজা, বাদরের রূপভেদ, বাট আর উপরের টুক জাস্ট মনে রাখা, নিবি ডিউ, তার মানে এটাকে নির্দিষ্টকরণ, বিশ্লেষণ, ডিজাইন, উন্নয়ন, তারপর বাস্তবায়ন, তারপর হচ্ছে ড দিয়ে ডকুমেন্টেশন, আর র দিয়ে রক্ষণাবেক্ষণ, ঠিক আছে। এমনকি তোমার ইংলিশ দিয়েও এরকম একটা বানানো যায়, ইংলিশগুলো দিয়েও তোমরা চাইলে বানিয়ে নিতে পারো, ঠিক আছে। ইংলিশ দিয়ে কি কিছু একটা, ঠিক আছে, তোমরা চাইলে বানিয়ে নিতে পারো নিজের মতো করে। হ্যাঁ, স্যাড ডিড এম, ইংরেজিতে হচ্ছে স্যাড ডিড এম। স্পেসিফিকেশন, অ্যানালাইজিং, তারপর হচ্ছে ডিজাইন, তারপর হচ্ছে ডেভেলপমেন্ট মানে প্রোগ্রাম উন্নয়ন, ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে ইমপ্লিমেন্টেশন বাস্তবায়ন, তারপর হচ্ছে ডকুমেন্টেশন, আর লাস্টে হচ্ছে এম দিয়ে মেইনটেনেন্স। সো স্যাড ডিড এম এটা দিয়েও মাথায় রাখতে পারো, আমি এটা বাংলা দিয়ে মাথায় রাখতাম, তোমাদের যেভাবে, বাট এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে, তোমরা যেভাবে খুশি মাথায় রাখো।
আচ্ছা, এখন ধাপগুলো নিয়ে একটু সংক্ষিপ্তকরণ আমরা পড়ে নিই। ফার্স্ট অফ অল সমস্যা নির্দিষ্টকরণ। এগুলো আসলে একটু রাশ করি, কারণ এগুলা মোটামুটি ডিটেলস বলেই ফেলছি। দেখো এখানে কি বলা হয়েছে, কোনটা যদি ব্যাখ্যা করা লাগে তখন ব্যাখ্যাটা করব। কোন সমস্যাটি সমাধান করা হবে সেটা নির্দিষ্ট করতে হবে, এবং সেই ক্ষেত্রে প্রয়োজনে তথ্য সংগ্রহ করে সমস্যাটা আসলে কি, ঠিক আছে? যেমন ধরো যে এই যে ফেসবুক ডেভেলপমেন্টের ক্ষেত্রে ওরা আসলে কি চায়, ওরা কি ভিডিও শেয়ারিং চায় নাকি অডিও শেয়ারিং চায়, মানে ফ্রেন্ডরা, নাকি জাস্ট মেসেজিং চায়, ঠিক আছে, নাকি অন্য কিছু? সো তথ্য সংগ্রহ করে এবং নানা ব্যক্তির সাথে কথা বলে সমস্যাটার একটা পরিষ্কার আইডিয়া, সেটাই হচ্ছে সমস্যা নির্দিষ্টকরণ, ঠিক আছে? তারপর সমস্যা বিশ্লেষণ। এখানে ফার্স্ট অফ অল সমস্যাটা সমাধানযোগ্য কিনা, অনেক সমস্যা আছে সমাধানযোগ্যই না, ঠিক আছে? সো সমস্যাটা সমাধানযোগ্য কিনা, এটা ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে সমাধানযোগ্য যদি হয় তাইলে কম্পিউটারে সমাধানযোগ্য কিনা, বা কম্পিউটারের প্রয়োজন আছে কিনা সমাধানে, সেটা আমার দেখতে হবে। সমস্যা বিশ্লেষণ করতেছি, রাইট? তারপরে বিশ্লেষণ করার জন্য সমস্যাকে ছোট ছোট ভাগে ভাগ করে ফেলবো, ঠিক আছে, এবং একটা কাঠামো, মানে একটা কাঠামো নিয়ে আসবো, ছোট ছোট ভাগ করে একটা কাঠামো বা স্ট্রাকচারে নিয়ে আসবো, ঠিক আছে? আর তারপরে একাধিক সমাধান থাকলে আমি কোন সমাধানটা মানে কোন সমাধানটা নেব। ধরো যে প্রবলেম হচ্ছে কমিউনিকেশন, একাধিক সলিউশন আছে, কমিউনিকেশন আমি অনেকভাবে করতে পারি, আর কয়েকটা এক্সাম্পল অলরেডি দিয়ে ফেলছি। সো কোনভাবে সলিউশন করব সেটাও কিন্তু সমস্যা বিশ্লেষণের মধ্যে রিলেটেড, যে একাধিক সমাধান থাকলে সেরা সমাধানটি নির্দিষ্ট করা। এবং অনেক সময় এই পর্যায়ে সমস্যা বিশ্লেষণের পর্যায়ে ক্লায়েন্টের সাথে আইনত চুক্তিও অনেক সময় হয়, যে ওকে ফাইন, আমি ডেভেলপ করে দেবো আপনাকে প্রোগ্রামটা, আমার রেট এরকম হবে, ঠিক আছে? সো আইনত চুক্তি হয়। এটার কারণ কি, এগুলো একদম শুরুর স্টেজ। যদি চুক্তি না হয়ে পরবর্তীতে তুমি প্রোগ্রাম ডেভেলপ করে ফেলো এবং পরবর্তীতে ওরা বললো যে আমার লাগবে না, সো অ্যাকচুয়ালি তোমার লস সেটা। সো এখানে এই বিষয়টা হচ্ছে এই সেকেন্ড স্টেপে সমস্যা বিশ্লেষণে তোমার প্রয়োজনে ক্লায়েন্টের সাথে চুক্তিও হতে পারে, কেমন? আচ্ছা, এছাড়া এখানে সমস্যা বিশ্লেষণে আরেকটা জিনিস ইন্ডিকেট করা হয়, সেটা হচ্ছে উইচ উইল বি মাই আউটপুট। আমার আউটপুটটা কী হবে, মানে ইনপুটটা কী হবে, সরি, আর উইচ উইল বি মাই আউটপুট, তাহলে আমার আউটপুটটা কী হবে, ঠিক আছে? অনেক সময় ম্যাথমেটিক্যাল মডেল প্রস্তুত করা হয়, এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট না, এই পার্টটা খুব বেশি ইম্পর্ট্যান্ট না, ঠিক আছে? আচ্ছা, এরপর প্রোগ্রাম পরিকল্পনা বা ডিজাইন। প্রোগ্রাম ডিজাইন বলতে প্রোগ্রামের রূপরেখা প্রণয়ন করা হয়েছে, ঠিক আছে? ডিজাইন বলতে কি, আমি জাস্ট ঠিক করতেছি আমি কী করব, কোনটার পরে কোনটা করব, কীভাবে করব। সো এটা হচ্ছে প্রোগ্রামের রূপরেখা একটা প্রণয়ন করা, ঠিক আছে? আচ্ছা, এখন এই রূপরেখাটা মানে আমি যদি কথায় রিপ্রেজেন্ট করি, কথা দিয়ে, তাহলে সেটাকে বলে অ্যালগোরিদম। অবশ্যই সিস্টেমেটিক, কথায় সিস্টেমেটিকভাবে প্রণয়ন করলে তাকে অ্যালগোরিদম বলে। আর এই যে আমি যে ডিজাইনটা করলাম, একটু আগে আমি একটা ডিজাইন দেখাইছি, ইনপুট নাও এ, ইনপুট নাও বি, তারপরে সি ইজ ইকুয়ালস টু এ প্লাস বি, তারপর প্রিন্ট করো সি। সো যদি এই রূপরেখাটাই কথায় বিশ্লেষণ করতাম সেটা হয়তো অ্যালগোরিদম, আর এই রূপরেখাটাকে যদি চিত্রের মাধ্যমে বিশ্লেষণ করতাম তাহলে সেটা হয়তো ফ্লোচার্ট, ঠিক আছে? আচ্ছা, সো আর হচ্ছে এটাকে যদি সংকেতের মাধ্যমে করতাম, সংকেত মানে কি, ওই যে অপারেশনাল কোড এরকম কিছু, যেটাই আমি অ্যাকচুয়ালি করছি, ইনপুট নাও এ, ইনপুট নাও বি, ঠিক আছে, প্রিন্ট করো, এটা কিন্তু নর্মাল কথা না, এটা একটা কোড, অনেকটা অপারেশনাল কোড, প্রিন্ট। তারপরে সো যদি সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয়, চিত্রও না কথাও না, সংকেত, তাহলে সেটাকে বলা হচ্ছে সুডো কোড, ঠিক আছে? ছোটো কোড বা ছদ্ম কোড, ঠিক আছে? সুডো কোড, সিউডো কোড বা সুডো কোড যেটাই বলে। সো প্রোগ্রাম ডিজাইনের এই তিনটা যেটা আমরা পড়লাম, অ্যালগোরিদম, ফ্লোচার্ট অ্যান্ড সুডো কোড, এগুলোকে বলা হয় প্রোগ্রাম ডিজাইনের টুলস, ঠিক আছে? এখানে আমি হয়তো ওই কথাটা লিখি নাই, তাহলে এগুলাকে টুলস বলে। তাহলে টুলস কোন তিনটা, এই তিনটা লিখে ফেলবা, ঠিক আছে? এই তিনটা হলো টুলস। আচ্ছা, এরপরে এখানে বলছি এখনও কিন্তু কোডিংয়ে আসি নাই, সুতরাং এগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ডেন্ট না। সুডোকোড নট ডিপেন্ডেন্ট, তারপরে ফ্লোচার্ট অ্যালগোরিদম নট ডিপেন্ডেন্ট। এই জন্যই তোমাদের বইয়ে সি প্রোগ্রামিংয়ের আগে ফ্লোচার্ট আলোচনা করছে। কারণ কি, কারণ হচ্ছে
সো তোমার যেটা বলছিলাম, তোমাদের বইয়ে ফ্লো চার্ট অ্যালগোরিদম এটাকে বেশিরভাগ বইয়ে দেখবা যে তোমাদের সি প্রোগ্রামিংয়ের আগে আলোচনা করছে। কারণ কি, এগুলা হচ্ছে ইন জেনারেল, মানে এখনও ফ্লো চার্ট অ্যালগোরিদম আলোচনা করা মানে হচ্ছে এখনও আমরা জেনারেল কথাবার্তা বলতেছি, নট সি প্রোগ্রামিং রিলেটেড কথা। সি প্রোগ্রামিংয়ের কোনো বৈশিষ্ট্য না ফ্লো চার্ট বা অ্যালগোরিদম যেটাই বলো বা সুডোকোড, সেটা সি প্রোগ্রামিংয়ের কোনো ফিচার না, ইটস এ ইউনিক ফিচার। ঠিক আছে, বরং এই ফিচারগুলোর উপরেই সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ডিপেন্ডেন্ট। আচ্ছা, এছাড়া আরও কিছু কাজ করা হয়, এগুলা জাস্ট লেখা থাকলো, তোমরা পরবর্তীতে দেখে নিও। ইনপুট ডিজাইন, আউটপুট ডিজাইন এবং ইনপুট এবং আউটপুটের মধ্যে সম্পর্ক স্থাপন। ঠিক আছে, সো ডিজাইন মানে কি? ডিজাইন মানে হচ্ছে আমি কোথায় দেব, কিভাবে দেব, এরকম কিছু জিনিস আছে। কারণ কিছু কিছু আউটপুট তোমাকে আবার, মানে ধরো যে বড় প্রোগ্রামে সবগুলো ইনপুট কিন্তু একসাথে নেওয়া হয় না, সবগুলো আউটপুটও একসাথে নেওয়া হয় না বড় প্রোগ্রামে। সো তুমি কতটুকু ইনপুট নিবা, তারপর কতটুকু আউটপুট নিবা। আবার কিছু কিছু ইনপুট আউটপুটের সাথে রিলেটেড, আবার কিছু কিছু আউটপুটের সাথে ইনপুট রিলেটেড। সো আমরা দেখবো সবগুলাই, বাট সোজা কথা এই ইনপুট আউটপুট রিলেশন বা আমি কীভাবে অ্যারেঞ্জমেন্ট করব, কি করব। অ্যারেঞ্জমেন্ট তো আগেও বলছি, সমস্যা বিশ্লেষণে মোটামুটি আইডিয়া হয়ে গেছে, বাট এখানে গিয়ে মানে কানেকশন, দুটার মধ্যে কানেকশন দেওয়া, সেটা নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, সো এই যে 3 নাম্বার যে স্টেপটা পড়লাম, এটা প্রোগ্রাম তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, এমসিকিউ হিসেবে আসতে পারে। তাহলে প্রোগ্রাম ডিজাইন করা, সোজা কথা, তুমি যদি আমাকে প্রোগ্রাম ডিজাইন করে দাও তাহলে সেই প্রোগ্রাম লেখা আমার জন্য কোনো ব্যাপারই না। আমি যদি তোমাকে প্রোগ্রাম ডিজাইন করে দিই, সেটা লেখা তোমার জন্য কোনো বিষয় না। সো কোডিং, ইটস নট এ গ্রেট ডিল। কোডিং দেখবা যে সেটা প্র্যাকটিস করবো অবশ্যই, সেটা হাতে চলে আসছে, বাট অ্যাকচুয়াল আমাদের এই চ্যাপ্টারের টার্গেটটা হলো লজিকটা দিতে পারা। ঠিক আছে, আর প্রোগ্রামিংয়ের সাথে পরিচিত হওয়া। ঠিক আছে, প্রোগ্রামিং ধরো যে আমরা যারা পড়তেছি আমরা সবাই প্রোগ্রামিং পারবো, বাট এই প্রোগ্রামিং পেরে অ্যাকচুয়ালি কী হবে, আমি 2টা এক্সাম্পল দিই। তোমরা হয়তো জানো কেউ কেউ, আমি হচ্ছে প্রচুর স্পোর্টসের সাথে কানেক্টেড ছিলাম এবং কলেজের বাইরে প্রচুর স্পোর্টসে ছিলাম, এমনকি বুয়েটেও। মানে ক্লাস হয়েছে, ফিজিক্যাল ক্লাস হয়েছে 3 মাস, মানে 3 মাস না 3 সপ্তাহ। অলরেডি আমি 2টা ক্রিকেট টুর্নামেন্টে ওখানে অংশগ্রহণ করছি। সো আমি প্রচুর স্পোর্টসে আমি মানে মারাত্মক ভক্ত। এবং ছোট্ট 2টা এক্সাম্পল দিই। আমি একটা টুর্নামেন্টে, সেটা বাইরের, কলেজে থাকতে বাইরের টুর্নামেন্ট, সেইখানে আমাদের মানে সেটা ছিল একটা নিলাম ভিত্তিক টুর্নামেন্ট। ঠিক আছে, মানে অনেকটা ভার্চুয়াল মানির মতো। ঠিক আছে, যে একটা রেঞ্জ থাকবে, সেই রেঞ্জের মধ্যে প্লেয়ার কিনতে হবে এবং সেখানে খেলা হবে। সেখানে নিলামের যে সফটওয়্যারটা, সেটা আমি করে দিয়েছিলাম এবং বেশ ইফেক্টিভ একটা সফটওয়্যার। ঠিক আছে, এটা একটা, ধরো আমি যতটুকু পারি, ধরো আমি 12-এ থাকতে যতটুকু পারতাম, হয়তো এই কোর্সটা শেষে তোমরাও ততটুকু পারবা, বাট এই যে করার আগ্রহটা থাকতে হবে। ঠিক আছে, ভাবতে হবে যে আমার প্রবলেম কোথায় আছে, আমি কী সলভ করব, আমার যতটুকু নলেজ আছে আমি ইউজ করতে পারি। সো সোজা কথা, প্রোগ্রাম লেখাটা ইটস নট রিয়েলি ইম্পর্ট্যান্ট হচ্ছে প্রোগ্রাম ডিজাইনটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, আর সমস্যা চিহ্নিতকরণ এটাও প্রোগ্রাম লেখার চেয়ে ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, মানে এই তো। আর আরেকটা এক্সাম্পল দিই, বুয়েটে আমাদের যে ক্রিকেট টুর্নামেন্টটা ছিল, সেখানে হলো আমাদের অবস্থা খারাপ ছিল আসলে। আমাদের টিমের লাস্ট ম্যাচে, T20 ম্যাচ, সেখানে 35 রানে জেতার প্রয়োজন ছিল যদি আমরা আগে ব্যাটিং করি, আর যদি পরে ব্যাটিং করি তাহলে আবার ওভারের হিসাব আসতো, যে 20 ওভারের ম্যাচে হয়তো 14 ওভার 5 বলে জিততে হবে বা এরকম। সো সোজা কথা, তোমরা যারা ক্রিকেট একটু ফলো করো, যে কোনো টুর্নামেন্টে দেখবা যে অনেক সময় নিচে আসে যে 50 ওভারের খেলা, বাট নেক্সট রাউন্ডে যেতে গেলে হয়তো 30 ওভারে ম্যাচ জিততে হবে। সো এইখানেও কিন্তু এটা একটা ম্যাথমেটিক্যাল হিসাব। ঠিক আছে, সো আমাদের কথা হচ্ছিল 19 ব্যাচ থেকে একমাত্র আমি ছিলাম, বাকিরা সবাই বড়রা ছিল। এটা নিয়ে হয়তো আরেকদিন কথা হবে। সো সেখানে ভাইয়াদেরকে আমি বলছি যে ভাইয়া, মানে ওখানে কথা হচ্ছিল
যে এটা আমাদের একটা প্রোগ্রাম বানানো তো যায়, ঠিক আছে, ফ্যাকাল্টি ক্রিকেট। সো আমাদের ফ্যাকাল্টিতে ছিল ট্রিপল আর সিএসসি। সো একটা প্রোগ্রাম বানানো যায়, আমি বললাম যে ভাই আমি বানাই। এবং এই প্রোগ্রামটা আমি বানাইছিলাম হচ্ছে মোবাইলে, ঠিক আছে, মানে পিওর মোবাইলে, কারণ হচ্ছে খেলার সময় তো ল্যাপটপ নিয়ে যাওয়া যায় না। আমি আমি একটা মোবাইল হারাইছিল খেলতে গিয়ে, প্র্যাকটিস করতে যেয়ে। সো ল্যাপটপ তো নিয়ে যাওয়া যায় না, মোবাইলে আমি বানাইছিলাম। তোমাদেরকে গ্রুপে একটা কম্পাইলার আমি সাজেস্ট করছি, সেই কম্পাইলারেই বানাইছিলাম ওই কোডটা। অ্যারাউন্ড 70 লাইনের মতো একটা কোড ছিল, সুইচ কেস সিনারিও ছিল। মানে সেখানে আস্ক করবে ফার্স্ট ইনপুট, আমি একটু বলে দিই, জাস্ট ডিজাইনটা দেখো। ফার্স্ট ইনপুট হচ্ছে ব্যাটিং ফার্স্ট অর বলিং ফার্স্ট। ফার্স্ট ইনপুট দিতে হইতো ব্যাটিং ফার্স্ট অর বলিং ফার্স্ট, ঠিক আছে। আচ্ছা, এটা ফার্স্ট ইনপুট দিতে হইতো। সেকেন্ড অফ অল, ফার্স্ট ইনিংসের রেজাল্টটাকে ইনপুট দিতে হইতো, মানে আগে যারা ব্যাট করছে তাদের রেজাল্টটাকে ইনপুট দিতে হইতো। আর সেকেন্ড ইনিংসে যারা ব্যাট করবে, মানে সেটা আমরা হোক বা অন্যরা হোক, কারণ আমরা তো এটাও ইনপুট দিচ্ছি, আমরা আগে ব্যাট নাকি আগে বল। সো এখানে দিয়ে দিবে যে তুমি যদি এই শর্ত পূরণ করো তাহলে তুমি নেক্সট রাউন্ডে যাবা। এক্সাম্পল, ধরো যে আমরা আগে ব্যাট করছিলাম সেই ম্যাচটায়। সো আমার প্রোগ্রামটা দেখাচ্ছিল আমরা বাজে ব্যাটিং করছিলাম। ওই ম্যাচটা আমি খেলিও নাই, 3টা ম্যাচ খেলছি, টোটাল 4টা ম্যাচে গ্রুপ পর্যায়ের। ওই ম্যাচটা আমি খেলিও নাই, কারণ অনেক ইম্পর্ট্যান্ট ম্যাচ ছিল তো, ভাইয়ারা জুনিয়রের উপর অতটা ট্রাস্ট করতে পারে নাই, ঠিক আছে। সো যাই হোক, যেটা বলতেছিলাম, সেখানে কাহিনীটা ছিল অনেকটা এরকম যে আমরা করছিলাম অনেকটা 112 রানের মতো, 20 ওভারে 112 রান, পিচ স্লো। আচ্ছা, এটা তো তোমরা বুঝবা না, তোমরা তো বেশিরভাগই ক্রিকেট খেলার সাথে হয়তো অতটা রিলেটেড না। সো 112 এটা জেতা সম্ভব, বাট আমাদের যে বড় ব্যবধানে জিততে হবে সেটা সম্ভব না আসলে, ঠিক আছে। সো আমার প্রোগ্রামে আসছিল অপোনেন্টকে 76 রানের মধ্যে আটকাইতে হবে, অপোনেন্টকে 76 রানের মধ্যে আটকাইতে হবে, এটা আমার প্রোগ্রামে আসছিল। সো মানে আমি একটু ইমপ্লিমেন্টেশন যে কতটা ইম্পর্টেন্ট, এবং আমি যতটুকু কোডিং পারি, অনেকেই পারে, বাট ইমপ্লিমেন্টেশন করতে হবে, ঠিক আছে। আচ্ছা, সো যদি কেউ প্রোগ্রামিং নিয়ে পরবর্তীতেও করতে চাও, সেই জন্য একটু বলে রাখলাম। অনেক কিছু করা যায়, ঠিক আছে, কারণ ম্যাথমেটিক্যাল মডেল, ধরো যে ফিজিক্স, তারপরে ফিলোসফি, সব কিছুই অনেকটা ম্যাথমেটিক্যাল মডেলের উপর রিলেটেড, অনেক কিছুই ম্যাথমেটিক্যাল মডেলের উপর রিলেটেড। এমনকি ধরো যে করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে গবেষণা হচ্ছে, ম্যাথমেটিক্যাল মডেল লাগেই, ঠিক আছে। সো হ্যাঁ, এটা একমাত্র ইম্পর্টেন্ট জিনিস না, বাট এটা একটা অন্যতম ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। যেমন, আচ্ছা মানে এক্সট্রা কথা বেশি বলা হয়ে যাচ্ছে, বাট মানে ব্যাখ্যাগুলো খুবই সুন্দর, সেজন্যই বলা হচ্ছে। ধরো যে বাংলাদেশ করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করতে চায়, তারপর ধরো যে ইন্ডিয়া যায়। সো জাতিসংঘ যদি অনুদান দেয়, তাহলে ওরা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ম্যাথমেটিক্যাল মডেল, পসিবিলিটির একটা মডেল দিয়ে ওরা দেখবে যে আমার সাকসেস রেট কোন জায়গায় বেশি হওয়া পসিবল। এক, সাকসেস রেট কোথায় বেশি হওয়া পসিবল। 2 হচ্ছে আমার খরচের অনুপাতে সাকসেস রেট কোথায় বেশি হওয়া পসিবল। ধরো যে ইন্ডিয়ায় সাকসেস রেট হয়তো বেশি, বাট ধরো যে খরচও বেশি। সাপোজ ধরো যে যেগুলা মেশিন লাগবে সেগুলো ইন্ডিয়ায় নাই, সেই মেশিনগুলো কিনতে হবে, বাইরের কান্ট্রি থেকে এক্সপোর্ট করতে হবে, খরচও বেশি হতে পারে। বাংলাদেশে হয়তো ল্যাব ফ্যাসিলিটি খারাপ, বাট যেটুকু আছে সেটুকু এনাফ, মানে জাস্ট বলতেছি। সো জাতিসংঘ তাকেই অনুদান দেবে যার ম্যাথমেটিক্যাল মডেল অনুযায়ী যার সুযোগটা বেশি। এমনকি একজন সায়েন্টিস্টও সেইভাবেই পরীক্ষা চালাবে যেখানে তার অল্প টাইমে, অল্প পরিশ্রমে বেশি সুবিধা পায়। তোমাদের ভাষায় সেটা হচ্ছে যোগাশ্রয়ী প্রোগ্রাম, ঠিক আছে, বাট এটা আসলে অনেক কমপ্লিকেটেড, ঠিক আছে। আচ্ছা, সো এরপরের কাজ হচ্ছে প্রোগ্রাম উন্নয়ন বা ডেভেলপমেন্ট অথবা কোডিং। আমি কোচিং লিখে ফেলছিলাম তোমাদের কথা ভাবতে ভাবতেই, ঠিক আছে। সো প্রোগ্রাম উন্নয়ন, ডেভেলপমেন্ট বা কোডিং। এখানে কোডিং করতে গিয়ে ফার্স্টেই তোমার ভাষা নির্বাচন করতে হবে। এরপর কি করতে হবে, তোমার অ্যালগোরিদম ফ্লোচার্ট তো অলরেডি রেডি, অ্যালগোরিদম বা ফ্লোচার্ট বা সোজা কথা ডিজাইন তো অলরেডি রেডি। সেই ডিজাইনকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের রূপে কনভার্ট করতে হবে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লিখতে হবে, ঠিক আছে।
আচ্ছা, তো কনভার্সনটা করতে হবে। এখানে আমি বারবার অনেকগুলো এমসিকিউ বলছি যে কোনটার ভাষা নির্বাচনের ক্ষেত্রে কোন ক্ষেত্রে কোনটা করব সেটা নিয়ে আর বললাম না, এখানে লেখা আছে, তোমরা তুলে নিও। ঠিক আছে, ফোরট্রান বৈজ্ঞানিক, কোবল ব্যবসা, জাভাটা একটু বলা দরকার, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট অ্যান্ড মোবাইল অ্যাপ্লিকেশন। মোবাইল অ্যাপ্লিকেশনটা বলছিলাম, নেটওয়ার্ক নিয়ে মনে হয় বলা হয় নাই। জাভা দিয়ে নেটওয়ার্ক মোবাইলে ইউজ করা হয়, তার মানে বুঝতেই পারতেছো নেটওয়ার্ক কানেক্টিভিটি অনেক স্ট্রং জাভা দিয়ে। ঠিক আছে, সো মোবাইল অ্যাপ্লিকেশন করা হয়। আর ফক্স প্রো অ্যাক্সেস, এগুলো ডাটাবেস রিলেটেড, রাইট? এরপর প্রোগ্রাম বাস্তবায়ন। অ্যাক্সেস তো তোমরা জানো ডাটাবেস, ফক্স প্রোটাও এটাও ডাটাবেস, এটাও মনে হয় পড়ছো। হ্যাঁ, থিওরিটিক্যালি রেজাল্ট কারেক্ট একটা রেজাল্টের সাথে তুমি তোমার যে রেজাল্টটা পাইলা সেটাকে একটু মিলায় দেখলা, সেটাই হলো ড্রাই রান। আবারও বলতেছি, প্রত্যেকটা অংশ আর পুরো প্রোগ্রাম টেস্ট করেই কিন্তু মানে প্রত্যেকটা অংশেরই ড্রাই রান করতে হবে। ঠিক আছে, আর ভুল যদি থাকে তাহলে ভুল ফার্স্টে খুঁজে বের করতে হবে এবং তা দূর করতে হবে। আর ভুল খুঁজে তা দূর করাকে বলা হলো ডিবাগিং। ভুল খুঁজে তা বের করাকে বলা হলো ডিবাগিং। সো প্রোগ্রাম বাস্তবায়নের দুইটা স্টেপ আছে। এক হলো প্রোগ্রামকে আমি টেস্ট করে দেখলাম ঠিক আছে কি না, আর টেস্টে যদি ভুল থাকে, টেস্টটা কি দেখতেছি ঠিক আছে কি নাই, আর যদি ভুল থাকে তাহলে ভুল খুঁজে বের করতেছি এবং সেটাকে সলভ করতেছি, সেটা হলো প্রোগ্রাম ডিবাগিং, রাইট? আচ্ছা, আর হলো এখানে ওইটাই বলছি, প্রোগ্রামে অনেক সময় ভুলের কারণে প্রথমবার ঠিকমতো কাজ করে না। প্রোগ্রামে অনেক সময় ভুল থাকতে পারে, সো প্রথমবার ঠিকমতো কাজ না করতে পারে। এখন প্রোগ্রামের ভুলকে বলে হচ্ছে বাগ, আর প্রোগ্রামের ভুল দূর করাকে বলে ডিবাগিং। এখন প্রোগ্রাম যদি ঠিকমতো ফার্স্ট টাইম কাজ না করে, সেটাকে বলা হয় যে প্রোগ্রাম ব্লো আপ করছে। ঠিক আছে, সো ঘটনাটাকে বলা হয় হচ্ছে ব্লো আপ করা, রাইট? সো প্রোগ্রাম ফার্স্ট টাইম ঠিকমতো কাজ না করলে সেটাকে বলে ব্লো আপ। আচ্ছা, ফাইন। সো মোটামুটি গেল, এটা নিয়ে আমরা প্রোগ্রাম ডিবাগিং নিয়ে আর একটু ডিটেলস পড়বো। ঠিক আছে, একটু পরেই। এরপর হচ্ছে প্রোগ্রাম ডকুমেন্টেশন। এটা আমরা কখন যাব? যখন আমার প্রোগ্রাম টেস্ট করাও শেষ, ডিবাগ করাও শেষ। তার মানে আমি যখন ডকুমেন্টেশনে চলে আসছি, আই হ্যাভ এ কারেক্ট প্রোগ্রাম, রাইট? আই হ্যাভ এ কারেক্ট প্রোগ্রাম। সো সেটাই বলছি, ভুল সংশোধনের পর প্রোগ্রামটা সঠিকভাবে কাজ করার পরেই আমি ডকুমেন্টেশনে আসতে পারবো। ঠিক আছে, এবং যদি সঠিকভাবে কাজ করে, এখন যে প্রোগ্রামটা হয়েছে, সোজা কথা এই কারেক্ট প্রোগ্রাম যেটা, সেটার একটা নাম আছে। অনেক বইয়ে এটা এখানেই বলছে, বাট এখানে বলাটা আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে। সেটাকে বলে রান প্রোগ্রাম, রানিং প্রোগ্রাম বা রান প্রোগ্রাম। ঠিক আছে, সো এটার বৈশিষ্ট্য কী? এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা কারেক্ট প্রোগ্রাম, রাইট? সো আমি যে ডকুমেন্টেশন করব, সেটা কিসের ডকুমেন্টেশন করব? অবশ্যই যে প্রোগ্রামটা রাইট সেটার ডকুমেন্টেশন করব। সো ডকুমেন্টেশন যেটার মানে যেই প্রোগ্রামটা করব সেটা হচ্ছে রান প্রোগ্রাম। রান প্রোগ্রামটাকে ভবিষ্যৎ কাজের জন্য লিপিবদ্ধ করে রাখা, মানে লিপিবদ্ধ করে রাখা বা ডকুমেন্ট হিসেবে তৈরি করে রাখা হয়, এইটাকেই বলে প্রোগ্রাম ডকুমেন্টেশন। এখানে কি কি ডকুমেন্ট করব? রান প্রোগ্রাম হওয়ার পরেই তো ডকুমেন্টেশন করলাম, বাট শুধু রান প্রোগ্রামকে ডকুমেন্টে রাখলে হবে না। ডকুমেন্টে কী কী রাখতে হবে জানো? রান প্রোগ্রাম করতে গিয়ে আমার যা কিছু হয়েছে সব কিছুকে ডকুমেন্ট হিসেবে রাখতে হবে। কি হইতে পারে? আমার ডিজাইন হইতে পারে, তারপর হচ্ছে প্রোগ্রামের যে কোডটা হইতে পারে, তারপর ধরো যে আমি ভুল যে বের করছি সেটা হইতে পারে, তারপর ভুল যে সংশোধন করছি সেটাও হইতে পারে, এমনকি আমি যেগুলো খসড়া করব খাতায় সেগুলোও হইতে পারে। প্রোগ্রাম ডকুমেন্টেশন অনেক ইম্পর্ট্যান্ট। সোজা কথা, প্রোগ্রাম ডকুমেন্টেশনটা হচ্ছে একটা প্রফেশনালিজমের পরিচয়। আমার মনে হয় না তোমরা করবা, এবং আমি এনকারেজও করবো না, ডিসকারেজও করবো না, বাট নোটগুলো ক্লিয়ার করে করার চেষ্টা করবা, সেটাই তোমাদের ডকুমেন্টেশন। ঠিক আছে, এই চ্যাপ্টারে। আচ্ছা, সো ডকুমেন্টেশনের প্রত্যেকটা স্টেপ আসবে, প্রত্যেকটা মডেল আসবে, প্রত্যেকটা খসড়া আসবে, সব কিছু আসবে। এমনকি আমার প্রোগ্রাম রান করার পথে যেগুলো অসুবিধা হয়েছে, যেগুলো ভুল আসছে, সব মানে ভুল হয়েছে আমার, সেগুলো আবার উল্লেখ করে দিতে হবে। আচ্ছা, প্রোগ্রাম ডকুমেন্টেশনে যদি ঠিকমতো না করি, প্রবলেমটা কি? ধরো যে ফেসবুকের ঠিকমতো ডকুমেন্টেশন করা নাই 2000 সালের দিকে যখন শুরু হয়েছে,
এখন ঠিকমতো যদি ডকুমেন্টেশন ওরা না করতো, তাহলে পরবর্তীতে যখন ওরা এটাকে ইমপ্রুভ করতে যেত, ওদের ঝামেলা হয়তো হইতো। ধরো যে সাপোজ ধরো যে লাইক দিতে প্রবলেম হচ্ছে, লাইক দিচ্ছ কিন্তু লাইক হচ্ছে না, সো ইটস এ প্রোগ্রামিং প্রবলেম। সো এটাকে ওরা সলভ করছে। এখন এই সলভটার যদি ডকুমেন্ট না রাখে, পরবর্তীতে একই প্রবলেম হইলে ওরা আসলে এটা তো দূর করতে পারবে না, মানে দূর করতে পারলেও টাইম লাগবে। সো ডকুমেন্টেশনের সুবিধাটা হচ্ছে তুমি একটা ভুলকে রিপিটেশন দেখবা না, বা রিপিটেশন দেখলেও দেখবা যে খুব তাড়াতাড়ি সলভ হয়ে গেছে। ডকুমেন্টেশনে এটা সুবিধা। আর ডকুমেন্টেশন যদি সঠিক না হয়, তাহলে পরবর্তীতে প্রোগ্রাম পরিবর্তন করা একদম কঠিন হয়ে যাবে। আর হচ্ছে সকল ডকুমেন্টেশনকে একটা বাইন্ডার বা একটা ফাইলে রাখা হয়। সোজা কথা, একটা বাইন্ডারে রাখা হয় একটা ফাইল, সেটা তুমি সফট কপি হার্ড কপি যেটাই হোক। এখন নর্মালি আগে হার্ড কপি ছিল, আর সফট কপিও আসলে সম্ভব কেমন। সো তুমি যেটাই করো, সফট কপি হার্ড কপি যেটাই করো, একটা সকল ডকুমেন্টেশনকে যে একটা ফাইল করলা, একটা ফাইলে কনভার্ট করলা, সেটাকে বলা হয় হচ্ছে রান বুক। আমার প্রোগ্রামটা রান করার পরে আমি যে একটা বাইন্ডারে রেখে দিলাম, যেই আমার ফাইলটা হইলো বা বাইন্ডারটা হইলো ধরো হার্ড কপি, সেটাকে বলা হচ্ছে রান বুক। সো সোজা কথা, রান করার পথে আমার যা কিছু আছে সব কিছু এখানে আছে। এটা খুব বেশি ইম্পর্টেন্ট জিনিস না এই রান বুক কথাটা, বাট ওর আগেরগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, লাস্ট স্টেপ, প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। এটা নিয়ে বেশি কথা বলার নেই আসলে। প্রোগ্রাম অনেক কারণেই রক্ষণাবেক্ষণ করতে হয়। যেমন ধরো যে ফেসবুকের এক্সাম্পলটাতেই আসি। ধরো যে ফেসবুক 2000 বা 2002-03 সালে যেরকম ছিল, এখনও যদি সেরকম থাকতো, তুমি কি চালাইতা সেটা? তুমি তো চালাইতা না। সো প্রোগ্রামকে যুগোপযোগী করতে হবে। প্রোগ্রামকে অবশ্যই যুগোপযোগী করে তুলতে হবে, ঠিক আছে? আর হলো প্রোগ্রামে কিছু ভুল বের হবে, সেগুলোকে সলিউশন করতে হবে, ঠিক আছে? অনেক সময় দেখবা যে নতুন যে ভার্সনগুলো মেসেঞ্জার ডাউনলোড করছো, ঠিকমতো রান হচ্ছে না, এই যে ভুল আছে, ইমপ্রুভ করতে গিয়ে ওরা অ্যাকচুয়ালি ভুল করে ফেলছে কিছু। সো সেগুলোকে সলভ করতে হবে। তারপরে ইমপ্রুভও করতে হবে, কারণ হচ্ছে ইমপ্রুভ না করলেও তো তুমি ইউজ করবা না, ঠিক আছে? সো সোজা কথা, রক্ষণাবেক্ষণ ওইটাইতেই পড়ে যে বিভিন্ন প্রয়োজনে প্রোগ্রামের উন্নতিকরণে, যেমন হার্ডওয়্যার ইমপ্রুভমেন্ট নিয়ে কথা বলি। ধরো যে তুমি একটা গেম বানাইছো, পাইথন দিয়ে গেম বানানো যায়, সি দিয়ে বানাইতে পারবা না গেম, কারণ ভিজুয়াল এইড তো দিতে পারবা না। হয়তো পাজল বানাইতে পারবা, বাট গেম বানাইতে পারবা না, ঠিক আছে? সো যেটা বলতেছিলাম, ধরো যে তুমি একটা গেম বানাইছো, গেমটা ধরো যে উইন্ডোজ এক্সপিতে চলে। তুমি কোনো গেমের সিডি কিনলে দেখবা যে সেখানে লেখা আছে কোন কোন উইন্ডোজে চলে। বাট পৃথিবীতে কী হইলো, সব এখন উইন্ডোজ 7 আর উইন্ডোজ 10 হয়ে গেছে, ঠিক আছে? সো তোমার উইন্ডোজ এক্সপিতে তো আর গেমটা চলে না, উইন্ডোজ এক্সপিতে গেমটা আর চলতেছে না। সো এখন তোমার এই যে প্রোগ্রামটা উন্নতি বলতে, এই যে যুগের সাথে তাল মিলানো, এই হার্ডওয়্যার ইমপ্রুভমেন্ট হয়েছে, সফটওয়্যার ইমপ্রুভমেন্ট হয়েছে, সেগুলোর সাথে তাল মেলানো। যেমন ধরো যে আগের ফোনগুলোর ক্ষেত্রে, ধরো যে ফোনের স্ক্রিন এত বড়, বাট গেমের সাইজ ধরো যে এতটুকু স্ক্রিন। আগের নোকিয়া ফোনের মতো স্ক্রিন, ওই স্নেক তো এখন মানুষ খেলবে না। সো এখন যদি স্নেক খেলেও, তাহলেও এখনকার স্ক্রিন সাইজের সাথে কম্প্যাটেবল হইতে হবে, ঠিক আছে? সো অনেক কাহিনী আছে। আবার ধরো যে এক একটা ফোনের এক এক স্ক্রিন। সো নতুন একটা ফোন যদি আবিষ্কৃত হয়, বা নতুন একটা সাইজ যদি আবিষ্কৃত না, মানে বানায় কোনো কোম্পানি, তাহলে সেই সাইজের সাথে কম্প্যাটেবল করতে হবে তোমার গেমটা। সো সেটাও কি হার্ডওয়্যার ইমপ্রুভমেন্টের সাথে তোমার প্রোগ্রামটা চেঞ্জ করতে হচ্ছে, গেমটা চেঞ্জ করতে হচ্ছে। এটা একটা রক্ষণাবেক্ষণ, যুগের সাথে তাল মেলানো। ওই যে উইন্ডোজ এক্সপি এখন কেউ চালায় না, সো তোমার উইন্ডোজ 7 উইন্ডোজ 10-এর সাথে কম্প্যাটেবল হইতে হবে গেমটা, সেটাও রক্ষণাবেক্ষণ। এগুলোর জন্যই প্রোগ্রামকে পরবর্তীতে আধুনিকরণ, পরিবর্ধন করতে হবে, ভুল সংশোধন তো করতেই হবে। এগুলোকেই প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ বলে। সো প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ আমার শেষ, এবং প্রোগ্রামের 7টা স্টেপ শেষ। আমি বলছি একটা নিয়ে ডিটেলস কথা বলবো, এবং এটা ইউনিক, সেজন্য এটা নিয়ে ডিটেলস কথা বলা সাজায়। সেটা হচ্ছে প্রোগ্রামের ভুল বা প্রোগ্রাম এরর ইন প্রোগ্রাম।
আচ্ছা, তোমাদের শুনতে কি কোনো ঝামেলা হচ্ছে, কেটে যাচ্ছে বা এরকম কিছু? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে এই কথাটা আগেই বলে ফেলছি, প্রোগ্রামের ভুলকে বাগ বলে, আর হচ্ছে ভুলটা খুঁজে বের করা এবং সংশোধনকে ডিবাগিং বলে। এটাকেও ডিবাগিং বলে, এটাকেও ডিবাগিং বলে, ঠিক আছে? মানে দুইটা ওতপ্রোতভাবে জড়িত। ভুল বের করা এবং সংশোধন করা, এটাকে ডিবাগিং বলে। এখন ভুল কত প্রকার, প্রোগ্রামের ভুল কত প্রকার? তোমরা যেহেতু এক্সাম দিছো, তোমরা তোমরা জানো প্রোগ্রামের ভুল হচ্ছে 3 প্রকার। এখন ভুল 3টা কী কী, এখানে একটু কাহিনী আছে। ভুল 3টা হচ্ছে তোমাদের 2টা বইয়ে, আমি তোমাদের 3টা বই ফলো করি, 2টা বইয়ে বলা আছে ভুল 3টা হলো এইটা, এই 3টা প্রোগ্রামের ভুল ত্রুটি, এই 3টা। ব্যাকরণগত ভুল বা সিনট্যাক্স এরর, দাড়ি কমা, যেমন তুমি ওই যে সেমিকোলনটা না দিলে যেটা হয়তো ব্যাকরণগত ভুল হইতো। বা ওই যে প্রিন্ট এফের ক্ষেত্রে বলছিলাম কি ব্র্যাকেটের মধ্যে কিছু জিনিস দিতে হয়, তুমি যদি ব্র্যাকেটটা না দিতা বা ব্র্যাকেট শুরু করছো শেষ করো নাই, এরকম কিছু যদি করতা তাহলে সেটা হয়তো সিনট্যাক্স এরর। আর তুমি যদি ওই যে সি ইজ ইকস টু এ প্লাস বি না দিয়ে সি ইজ ইকস টু এ মাইনাস বি দিয়ে দিতা, তাহলে তুমি যোগ করতে চাইছো কিন্তু তুমি ভুল করে ফেলছো হচ্ছে লজিকে দিতে ভুল করছো, সেটাকে বলো লজিক্যাল এরর বা যুক্তিগত ভুল। আরেকটা হচ্ছে নির্বাহজনিত ভুল, এটা নিয়ে একটু ডিটেলস কথা বলবো। এখন তোমাদের মাহবুবুর রহমান স্যারের বইয়ে নির্বাহজনিত ভুল বলে কোনো কথা নাই, সেখানে তারা এইটাকেই বলছে ডেটা ভুল, এটাকেই নাম দিচ্ছে ডেটা ভুল। এটা খুবই একটা ইন্টারেস্টিং জিনিস, এটা কেন সেটা আমরা জানবো। বাট তোমাদেরকে আমি এনকারেজ করতেছি, তোমরা যদি প্রোগ্রামের ভুল 3টা চাই, এই 3টাই দিবা, ইংলিশ নামটা দিয়ে দিও, ঠিক আছে? ইংলিশ নামটা দিয়ে দিও, এটা তোমাদের অ্যান্সারের স্ট্যান্ডার্ড বাড়াই দেবে। আচ্ছা, আর এখানে তারপরে একটা লাইন দিয়ে দিতে পারো যে নির্বাহজনিত ভুল তো অনেক সময় ডেটা ভুল বলা হয়, না দিলেও চলবে। আচ্ছা, সো প্রত্যেকটা ভুল আমরা একটু রিভিউ করি। ব্যাকরণগত ব্যাকরণগত ভুলটা কী জিনিস? তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোনো ভুল হয়ে গেছে, যেমন তুমি ওই যে সেমিকলন দাও নাই, ব্র্যাকেট দাও নাই, অথবা তোমার প্রিন্ট এফ লেখার কথা, স্ক্যান এফ লেখার কথা, তুমি প্রিন্ট এফ না লিখে প্রিমট এফ লিখে ফেলছো। অত প্রিমট এফ কী জিনিস? এটা তো কোনো অপারেশন কোড নাই, এটা মানে অপারেশন কোড বলতেছি যে তোমাদের বুঝতে সুবিধা হয়, কারণ এটা ডিটেলস আলোচনা হয়েছে, ঠিক আছে? সো প্রিমট এফ বলে তো কিছু নাই, সো কী করবে? ওইটাকে ভুল ধরে নিবে, ওইটাকে ভুল ধরে নিবে। সো এই যে তোমার মেইন যেগুলা প্রিন্ট করার জন্য, এটা হচ্ছে কোড ওয়ার্ড, সেই কোডে ভুল করছো, একই কথা, ঠিক আছে? কোডে ভুল করছো, এটাকে ব্যাকরণগত ভুল, ঠিক আছে? তারপর হয়তো রিটার্ন না লিখে হয়তো রিলার্ন লিখছো, টি না দিয়ে এল দিছো, এটা একটা ব্যাকরণগত ভুল। ব্যাকরণগত ভুলগুলোর ক্ষেত্রে ঝামেলাটা হচ্ছে এগুলো বোঝা একটু কঠিন। তুমি প্রিন্ট এফকে প্রিমট এফ লিখছো, এটা তুমি জীবনে চিন্তাও করবা না। তুমি রিটার্নকে রিলার্ন লিখে ফেলছো ভুলে হয়তো, বা তোমাদের মানে আমি আজকে মানে যারা মোবাইলে শিখবা তাদের জন্য অলরেডি স্ক্রিন রেকর্ডিং করে ফেলছি, মানে একটা বেসিক কোড, সেখানে আমি এসটিডিআইও লিখছিলাম, যেটা বলছি এসটিডি দিয়ে স্ট্যান্ডার্ড আর আইও দিয়ে ইনপুট আউটপুট, সেখানে ওরা অটো কারেকশন করে স্টুডিও বানায় ফেলছে, ঠিক আছে? সো এখন এগুলো কিন্তু বোঝা কঠিন, এবং আমি ওইভাবেই রান করে ফেলছিলাম, পরে দেখি যে লেখা উঠছে যে স্টুডিও, এটা কী জিনিস, কারণ আমি ব্যাকরণগত ভুল করছি। তোমরা সবাই একটু দেখে নিও ওইটা, আমি এমনিতেও দেখানোর চেষ্টা করবো কম্পিউটারেও। আচ্ছা, আর ওই যে কমা চিহ্ন এগুলো ঠিক মতো না দেয়, এগুলো ব্যাকরণগত ভুল। এখন ব্যাকরণগত ভুলের ঝামেলাটা কি, বা ব্যাকরণগত ভুলের তাৎপর্যটা কি? ব্যাকরণগত ভুল যদি তোমার হয়, এই ভুলটা যদি হয়, প্রোগ্রাম কাজই করবে না, প্রোগ্রাম কাজই করবে না। কেন কাজ করবে না? কারণ ও তো কোড মিলাইতেই পারে নাই। ও যে তোমার ভাষার সাথে, তুমি কোন ভাষায় লিখছো ও তো বুঝতেই পারতেছে না, ওর তো কোডের সাথে মিলতেছেই না, ইনস্ট্রাকশন এমন কিছু একটা আসছে যেটা ও মিলাইতে পারতেছে না, ঠিক আছে? সো প্রোগ্রাম কাজ করবে না, জানাই দিবে যে ভুল হয়েছে, ঠিক আছে? জানাই দিবে যে ভুল হয়েছে। আচ্ছা, এটা আমরা এক্সাম্পল দেখব, বাট এক্সাম্পল দেখার আগে ওটা হলে তো ল্যাপটপে যেতে হবে, তার আগে আমরা থিওরিটিক্যাল অন্য আলোচনাগুলো শেষ করে নিই। এরপরে ভুল হচ্ছে লজিক্যাল ভুল, যুক্তিগত ভুল। এটা লজিক্যালি যদি তুমি কোনো ভুল যোগের বদলে বিয়োগ দিয়ে দিছো, এরকম কিছু, এ ইজ গ্রেটার দেন বি এর বদলে এ ইজ লেস দেন বি দিয়ে দিছো, এটা রাইট, তুমি এটা দিয়ে দিছো, ভুল হয়ে গেছে, লজিক্যাল ভুল হয়ে গেছে, এটা একটা লজিক্যাল ভুল। সি ইজ ইকস টু এ প্লাস বি এর বদলে তুমি সি ইজ ইকস টু এ মাইনাস বি দিয়ে দিছো, এখানে একটা লজিক্যাল ভুল হয়ে গেছে।
এখানে কম্পিউটার আসলে বার্তা দেখাবে না, কারণ কম্পিউটারের তো বোঝার ক্ষমতা নাই যে তুমি মানে অ্যাকচুয়ালি যোগ করতে চাচ্ছ। ও বিয়োগ দেখে ভাববে যে তুমি বিয়োগই করতে চাচ্ছ। সো এটা কম্পিউটার বার্তা দেখাবে না, ও প্রোগ্রাম এক্সিকিউট হয়ে যাবে, এবং প্রোগ্রাম তো এক্সিকিউট হবেই, এমনকি মানে ও ভুল রেজাল্ট দিবে, বাট কম্পিউটার বুঝবে না যে ভুল হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এটা মাথায় রেখো, কম্পিউটার বার্তা দেখাবে না। এবং আমাদের বেশিরভাগ ভুল দেখবা এখানেই হচ্ছে, যে লজিক্যাল ভুল। এবং আমরা সেটা কীভাবে বুঝবো? ড্রাই রান করে বুঝবো, ম্যানুয়ালি একটা ভ্যালুর সাথে ম্যাচ করে নাকি রেজাল্ট, সেটা দেখব। আচ্ছা, এরপরে নির্বাহজনিত ভুল। এটা হচ্ছে অবাস্তব কোনো ঘটনা ঘটলে তুমি একটা কাজ করতে বলছো, কাজে কোনো ভুল নাই, ঠিক আছে, ব্যাকরণগতও কোনো ভুল নাই, সব কিছু ঠিক করছো, বাট কাজটা হচ্ছে অবাস্তব কোনো কাজ। এক্সাম্পল, তুমি কোনো কিছুকে শূন্য দিয়ে ভাগ করতে গেছো, দ্যাটস মানে কম্পিউটার তো বুঝবে না ফার্স্টে যে শূন্য দিয়ে ভাগ করা যায় না, ও সব কাজ করা শুরু করবে, কিন্তু কাজ করতে গিয়ে মাঝপথে বুঝবে যে এটা আসলে সম্ভব না। ঠিক আছে, মাঝপথে বুঝবে যে এটা আসলে সম্ভব না। সো যেমন এটা একটা এক্সাম্পল, মানে অবাস্তব কাজ, তুমি অবাস্তব কাজ ধরাই দিছো কম্পিউটারকে, যেমন শূন্য দিয়ে ভাগ করো। বা আমরা পড়ছিলাম যে লুপ স্টেটমেন্টটা কীরকম ছিল, একটা নির্দেশ ছিল, এটাকে আমি I1 বা ইনস্ট্রাকশন 1 ধরলাম, তারপর হচ্ছে একটা ডিসিশন ছিল, ঠিক আছে, ডিসিশনটা ইয়েস হইলে আবারও I1, আর নো হইলে I1-এ আবার ব্যাক না করে I2-তে। এখন কথাটা হচ্ছে, এটা যদি অলওয়েজ ইয়েস হয় তাহলে প্রোগ্রামটা তো আজীবন এখানে ঘুরতে থাকবে, প্রোগ্রামের শেষ হওয়ার কোনো লক্ষণ আছে? আজীবন এখানে ঘুরতে থাকবে। সো সেটা শূন্য দ্বারা ভাগ করার মতোই, শূন্য দ্বারা তুমি ভাগ করতে চাইলে আজীবন ভাগ করলেও ভাগফল পাওয়া না আসলে। সো এখানে যে আজীবন ঘুরতে থাকতেছে, সেটাও একটা মানে একই টাইপের ভুল হয়ে গেছে। সো এটাকে বলা হচ্ছে অসীম লুপ হলে। ঠিক আছে, এটাকে বলে কি? অসীম লুপ হলে। 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা হচ্ছে ঋণাত্মক সংখ্যার বর্গমূল করলে, এটা বোঝাই যাচ্ছে অবাস্তব একটা কাজ। আর হলো 4 হচ্ছে মেমোরি এনাফ না হলে। আচ্ছা, ফার্স্ট অফ অল মেমোরির ক্ষেত্রে আমি বলছিলাম যে অ্যাকিউমুলেটর একটা কথা আছে, অ্যাকিউমুলেটর, আরেকটা কথা আছে হলো র্যাম, আরেকটা কথা আছে হলো রম। এখন এগুলার একটা পিরামিড আছে, আসলে পিরামিডটা অনেকটা এরকম, র্যাম, অ্যাকিউমুলেটর, এটাকে অনেক সময় রেজিস্টার লেখে, আমি রেজিস্টারই লিখলাম, আর উপরে রম। এটার ক্ষেত্রে সুবিধা অসুবিধা একটু বলি। সুবিধা হচ্ছে, যত পিরামিডের উপরের দিকে যাবা তোমার কাজের স্পিড বাড়বে, কাজের স্পিড বাড়বে। যত তুমি নিচের দিকে যাবা, সো দ্যাটস তোমার অ্যাডভান্টেজ, কাজের স্পিড বাড়লো। যত তুমি নিচের দিকে যাবা তোমার মানে কস্ট সেভিং হবে, মানে কস্ট সেভিংস হবে। সুতরাং রমের স্পিড মারাত্মক, বাট কস্ট বেশি। রেজিস্টার বা অ্যাকিউমুলেটর, সেটার স্পিড মোটামুটি, কস্ট মোটামুটি। আর র্যাম, সেটার স্পিড কম, বাট সেটার কস্ট অনেক কম। তুমি যদি 4 GB র্যাম লাগাইতে চাও, 8 GB র্যাম যদি লাগাইতে চাও, হয়তো 2000 টাকার মধ্যেই হয়ে যাবে, 2-2500 এরকমই, হাইয়েস্ট 4000 খরচ হতে পারে 8 GB র্যাম। সো অনেক কম, ঠিক আছে। আচ্ছা, সো ইদানিংকালের ল্যাপটপগুলো দেখবা 8 GB র্যাম, 16 GB র্যাম, তারপর 32 GB র্যাম, 64 GB র্যাম, আর ল্যাপটপ এখন আসতেছে, ঠিক আছে। আচ্ছা, এবং এখানে কিন্তু আরেকটু ক্লিয়ার হলো, অ্যাকিউমুলেটর র্যামেরও অংশ না, রমেরও অ্যাকচুয়ালি অংশ না, এগুলো হচ্ছে একটু ইউনিক, সামওয়্যার ইন বিটুইন, ঠিক আছে। এটাকে মেইনলি রমের অংশ বলা হয়, বাট 100% কারেক্ট না, এটা র্যামের মতো কাজ করে। সো মানে একটু কমপ্লিকেটেড ঘটনা, আসলে তিন জিনিস। আর আরেকটা ছোট্ট জিনিস বলে দিই, আমরা যত প্রোগ্রামিং করব সেগুলো হচ্ছে ইনিশিয়ালি ডেটাগুলোকে রাখবে হচ্ছে র্যামে, কারণ এটা সবচেয়ে সহজলভ্য, সবচেয়ে বেশি পরিমাণে হয়তো থাকবে মানে কস্ট অনুযায়ী, আর ফ্রি থাকবে।
সবসময়। সো আমরা কাজটা করব হলো র্যামে, তারপর যখন মানে সেকেন্ড স্টেপে যাব তখন অ্যাকিউমুলেটরে রাখা হয়। আমরা আসলে অ্যাকিউমুলেটরে রাখবো না, ঠিক আছে? আমাদের আধুনিক কম্পিউটারে আমরা অ্যাকিউমুলেটরে রাখি না, আমরা ডাইরেক্ট র্যাম আর রমে রাখি, ঠিক আছে? ওগুলো ছিল মেশিন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। বাট এখন আমরা ডাইরেক্ট র্যাম আর রম। বাট মানে এটা এতটাই ব্লার হয়ে গেছে, হ্যাঁ রেজিস্টারের এখনও ইম্পর্টেন্স আছে, বাট এতটাই ব্লার হয়ে গেছে এগুলোর সাথে যে আলাদা ভাগ না করলেই ভালো, তোমাদের বুঝতে সুবিধা হবে। ফার্স্ট অফ অল ধরো যে তোমার র্যাম 16 GB। একটা ইন্টারেস্টিং পার্ট দেখো, ধরো যে তোমার ল্যাপটপের র্যাম 16 GB, তুমি খুবই খুশি যে আমার র্যাম 16 GB। বাট তুমি যখন প্রোগ্রামিং করবা তুমি কতটুকু কাজে লাগাতে পারবা জানো? এনিওয়ান গেস করো তো, আমি চাই একটু গেস করো, তোমরা গেস করো তো কতটুকু কাজে লাগাতে পারবা? এনিওয়ান, এনি গেস? কত? 14 GB, রাইট? আচ্ছা 14 GB, ভালো একটা গেস। তারপর অন্য কেউ গেস, এনি গেস? বলো, যেমন হয় বলো, কোনো উদ্ভট কোনো আইডিয়া আছে? আচ্ছা নাই, তাহলে উদ্ভট আইডিয়াটা আমিই দিই, ঠিক আছে? তুমি অনলি 2 MB-কে কাজে লাগাইতে পারবা, কম্পিউটার ভেদে 1 MB। ও আচ্ছা 15.5 বলছো একজন। এখানে ইন্টারেস্টিং পার্ট, আমরা প্রোগ্রামিংয়ের ভিতরে যা করতেছি সেগুলা নর্মালি এই র্যামের অনলি 2 MB, আর মানে এখনকার আধুনিক কম্পিউটারে 2 MB, আর পুরাতন কম্পিউটারগুলো যেগুলো সেগুলোতে 1 MB কাজে লাগায়। এই 16 GBও যদি তোমার র্যাম হয় তাহলে। সো মানে এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, ঠিক আছে? এবং সোজা কথা, এই 2 MBর মধ্যে আমি যে ভ্যারিয়েবলগুলো ABC ধরতেছি সেগুলো সব এই 2 MBর মধ্যে আছে, ঠিক আছে? আচ্ছা, এখন 2 MB মধ্যে আছে, খুবই ভালো কথা। কিন্তু তুমি যদি ধরো যে কোটি কোটি ভ্যারিয়েবল দিয়ে দিছো, ABCD, তারপর A1, A2, A3, A1 কোটি 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 দিয়ে দিছো, ঠিক আছে? তাইলে এক সময় এই 2 MB ক্রস করে এই 2 MB এনাফ না হইতে পারে তোমার ভ্যারিয়েবলের জন্য। তাইলে এখন তুমি যে ধরো যে 1 কোটি দিছো, সাপোজ 10⁻⁶, ধরলাম 7 অ্যাকচুয়ালি 1 কোটি, 10⁻⁷, 10⁻⁷। এখন এইটা কোথায় যাবে? এটা তো যাওয়ার আর জায়গা নেই এই 2 MBর বাইরে। হ্যাঁ, এই 16 MBতে নিবে না, কারণ জায়গাটা হলো এতটুকুই। এটার একটা নাম আছে, এটা একটা স্পেশাল নাম আছে, নামটা হলো, দাঁড়াও, নামটা হচ্ছে এখন মাথায় আসতেছে না, নেক্সট দিন বলে দেবো, ঠিক আছে? এখন মাথায় আসতেছে না, নেক্সট দিন বলে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, সো এইটা এখন যদি যাওয়ার আর জায়গা না থাকে, তাহলে প্রোগ্রাম আবারও ক্র্যাশ করবে। সো সেটা হচ্ছে নির্বাহজনিত ঝামেলা একটা, মেমোরি যদি এনাফ না হয়। মেমোরি বলতে র্যাম যদি এনাফ না হয়, এবং র্যাম বলতে র্যামের পুরো ক্যাপাসিটি না, একটা নির্দিষ্ট ক্যাপাসিটি, ঠিক আছে? আচ্ছা, সো এগুলো হচ্ছে মানে ভুল। এখন এগুলা ভুলে কাহিনীটা কী হবে, কাহিনীটা একটু দেখো, কাহিনীটা খুবই ইন্টারেস্টিং। কাহিনীটা হচ্ছে প্রোগ্রাম মানে শুরুতে তো বুঝবে না যে ফার্স্টে ভুল হয়েছে, এগুলা ক্ষেত্রে শুরুতে বোঝে না যে ভুল হয়েছে, বাট মাঝপথে গিয়ে ও আর শেষ করতে পারে না। যখন 0 দিয়ে ভাগ করে ওইটার কোনো রেজাল্ট নাই, সো ও প্রোগ্রাম ক্র্যাশ করে ফেলে। সো ব্যাকরণগত ভুলে পড়লাম যে প্রোগ্রাম চলবেই না, সাথে সাথে রেজাল্ট দেখাবে, মানে একটা রেজাল্ট দেখাবে। আর আমরা ডেটা ভুলে, মানে ওইটাকে কী বলে, দাঁড়াও, লজিক্যাল ভুলে দেখলাম প্রোগ্রাম চলবে, ও ভুল দেখাবেই না। আর এখানে প্রোগ্রাম চলবে বাট মাঝপথে প্রোগ্রাম ক্র্যাশ করবে, রাইট? অনেক সময় ভুল রেজাল্ট দিতে পারে, বাট নর্মালি এটাই বেশি কমন যে প্রোগ্রাম মাঝপথে ক্র্যাশ করবে।
আচ্ছা, এখন হলো এটাকে অনেক সময় ডেটা ভুল বলা হয়, কারণটা কি? কারণটা হচ্ছে অনেক সময় তুমি ধরো যে দিছো এই মানে তোমার প্রোগ্রামটা অনেকটা এরকম, স্ক্যানএফ ব্র্যাকেটে ধরো যে আমি সোজা করে লিখতেছি, তারপর স্ক্যানএফ ব্র্যাকেটে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট থাকতে হবে, ভিতরে সেকেন্ড ব্র্যাকেট থাকতে হবে, এটা বি, ঠিক আছে? আর হলো বি এর ভ্যালু মানে পার্সেন্টেজ ডি, এ এর ভ্যালু মানে পার্সেন্টেজ ডি, ঠিক আছে? আচ্ছা, আর এখানে আরও কিছু আছে, আমি কিন্তু 100% রাইট করি নাই। তারপর তুমি ওই যে 2 GB যেটা বললাম সেটার নাম মনে পড়ছে, সেটার নাম হচ্ছে স্ট্যাক, ঠিক আছে? স্ট্যাক তোমাদের বইয়ে নাই, আলাদা করে লিখে দিচ্ছি না, বাট খুব ইম্পর্ট্যান্ট, কম্পিউটার আর্কিটেকচারের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, সো ওই যে 2 MB জায়গা ওটাকে স্ট্যাক বলে। আচ্ছা, সো এরপরে ধরো যে সি ইজ ইকস টু এ ডিভাইডেড বাই বি, রাইট? সি ইজ ইকস টু এ ডিভাইডেড বাই বি। এখন লাস্টে প্রিন্ট করো, প্রিন্ট এফ ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট, কোনটাকে প্রিন্ট করব? আমরা এই সি এর ভ্যালুটাকে প্রিন্ট করব, ঠিক আছে? যেটার ভ্যালুটাকে প্রিন্ট করবো সেটাকে বাইরে লিখতে হবে, আর ভ্যালু বুঝাইতে পার্সেন্টেজ ডি লিখতে হবে। সো আচ্ছা, এখন তুমি এ এর ভ্যালু তো তুমি দিবা, ইনপুট দিবা, এ এর ভ্যালু ধরো 2 দিছো, বি এর ভ্যালু তুমি দিছো 0, তাইলে এখানে তো একটা নির্বাহজনিত ভুল হয়েছে, কারণ 2/0 এটা তো, হ্যাঁ, প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে ডিভাইড সাইন এটা, ঠিক আছে? 2/0 এখানে তো একটা নির্বাহজনিত ভুল হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এখন নির্বাহজনিত যে ভুল হয়েছে, এটা ভুলের কারণ কি? এটার ভুল হচ্ছে তুমি যে ডেটা দিছো সেটা, এই 0টা। সো সেই জন্য নির্বাহজনিত ভুলকে অনেক সময় ডেটা ভুল বলা হয়, এমনকি লুপের ক্ষেত্রেও, যেটা বললাম লুপ, সেখানেও অ্যাকচুয়ালি ডেটা রিলেটেড কিছু ভুলের কারণেই লুপটা ওরকম হয়, আনলেস তুমি ইচ্ছা করে ওরকম করো, ইচ্ছা করে ওরকম করা যায়, ওটারও কিছু অ্যাডভান্টেজ আছে, ঠিক আছে? সো নেক্সট কাজ আমাদের হচ্ছে কোড ব্লকস ডাউনলোড করতে হবে। কোড ব্লকস ডাউনলোড করার আগে ছোটো করে কথা বলে ফেলি। কোড ব্লকস এটা ডাউনলোড করতে হবে আমাদের নেক্সট কাজ। কোড ব্লকস হচ্ছে একটা আইডির মিনিংটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এমসিকিউ আসার মতো, সৃজনশীলেও হয়তো না, সৃজনশীলে আমি আসার অপশন দেখি না, বাট তারপরেও মাথায় রাখবা। এখন এইটার টোটাল মানে এখানে 4টা জিনিস সাপোর্ট করে। একটা হচ্ছে MinGW টাইপের একটা আছে, একটা হচ্ছে GNU টাইপের আছে বা GNU প্লাস প্লাস টাইপের আছে, একটা GCC বা GCC প্লাস প্লাস টাইপের আছে, আর একটা হচ্ছে G প্লাস প্লাস টাইপের আছে। কথাগুলো শুনে মনে হচ্ছে যে মানে এটা কী বলে ভাইয়া? আচ্ছা, ফার্স্ট অফ অল এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেমের সাথে রিলেটেড। যেমন একদম শুরুতে যেগুলো অপারেটিং সিস্টেম ছিল মানে জনপ্রিয়, সেগুলো ছিল হচ্ছে ইউনিক্স, লিনাক্স, ঠিক আছে? একদম শুরুতে যেগুলো অপারেটিং সিস্টেম ছিল সেগুলো হচ্ছে ইউনিক্স, লিনাক্স। এখন ইউনিক্স থেকে ইমপ্রুভড একটা অপারেটিং সিস্টেম, সেটাকে বলা হচ্ছে ইউনিক্স থেকে ইন্সপায়ার্ড বা ইউনিক্স লাইক একটা অপারেটিং সিস্টেম, ইউনিক্স লাইক একটা অপারেটিং সিস্টেম। এবং এই যে প্রসেসটা ইউনিক্স থেকে ইউনিক্স লাইক আর একটু ইমপ্রুভড হয়ে যাওয়া, এইটাকেই JNU দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। ফুল ফর্মটা আমার ঠিক জানা নাই, তোমরা নেটে সার্চ দিতে পারো ফুল ফর্মটার জন্য, ঠিক আছে? সো এই প্রসেসটাকে, ইউনিক্স লাইক প্রসেসটাকে অ্যাকচুয়ালি GNU দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। সো আমি দুইটা জিনিস লিখছি, GNU আর GNU প্লাস প্লাস, সেটাও এরকম একটা ইমপ্রুভমেন্ট। GCC বা GCC প্লাস প্লাস, সেটাও হচ্ছে এরকম একটা ইমপ্রুভমেন্ট, ঠিক আছে? মানে নেক্সট স্টেজ, সোজা কথা। আর G প্লাস প্লাসটা, এটা ইউনিক্সের সাথে ডাইরেক্ট রিলেটেড না, এটা হচ্ছে অপারেটিং সিস্টেম লিনাক্সের সাথে ডাইরেক্ট রিলেটেড। সো এগুলো হচ্ছে লিনাক্সে আমার সি প্লাস প্লাসটাকে যদি কম্পাইল করতে হয়, তাহলে আমার এই কোড ব্লকসেরই G প্লাস প্লাস ফরম্যাটটা লাগবে। আর হলো আমরা এখন যেগুলো করি সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এই GNU GCCরই একটা ভার্সন, বাট আমরা এখন যেটা করি আমরা হলো আরও ছোটো করছি, সংক্ষিপ্ত করছি, দক্ষ করছি। সো এখন আমরা যেটা করি সেটা হচ্ছে মিনিমালিস্ট JNU ফর উইন্ডোজ, মিনিমালিস্ট JNU
ফর উইন্ডোজ এখানে মিনিমালিস্টের মিন, জেএনইউ এর জি, আর ফর উইন্ডোজের ডব্লিউ, এই পার্টটা দিয়ে এটাই হলো মিন জি ডাব্লিউ, এবং আমরা এটাই করব উইন্ডোজের জন্য একটা মিনিমালিস্ট জেএনইউ। ঠিক আছে, ওকে। সো চলো আমরা ডাউনলোড করে ফেলি, ডাউনলোড করে কিছু ভুল দেখি। ঠিক আছে, ভুল দেখার আগে কি তোমাদের মানে ভুলগুলা খাতা কলমে দেখাবো নাকি ডাইরেক্ট ল্যাপটপে দেখাবো? তোমাদের কল, খাতায় দেখায় তারপর ল্যাপটপে দেখাবো নাকি ডাইরেক্ট ল্যাপটপে দেখাইলেই এনো? কোনটা বেটার হয়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরা শিওর না? আচ্ছা, তাহলে আমি একটু খাতাই দেখাই নিই, তাহলেই হয়তো তোমাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে তার আগে আমার একটা বেসিক সি প্রোগ্রাম শিখতে হবে, একটা বেসিক সি প্রোগ্রাম শিখতে হবে। বেসিক সি প্রোগ্রাম এটা খাতায় তুলে ফেলো। এই বেসিক সি প্রোগ্রাম যা লিখছি হুবহু, দাড়ি কমা ডট সেমিকোলন সব কিছু একদম ভালো মতো তুলে ফেলো। আচ্ছা, তোলা হয়েছে সবার, ধরে নিচ্ছি, কারো না হলে বলো, নাহলে শুরু করতেছি। আচ্ছা, তাহলে ফার্স্ট অফ অল এই পার্টটা বাদ, এই পার্ট আমরা এখন দেখবো না, এই পার্টটা বাদ। আমরা দেখবো কি সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে। সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে আমি কি বলছি? আমি প্রিন্ট এফ বলছি, সেটা ব্র্যাকেট দিছি, লাস্টে সেমিকোলন দিছি, সব কিছুই। আর ব্র্যাকেটের মধ্যে আমি যেই কথাটা লিখছি সেটাই আসলে প্রিন্ট হবে। সেখানে যদি পার্সেন্টেজ ডি দিতাম তাহলে অ্যাকচুয়ালি ভ্যালু দেখাইতো। ঠিক আছে, বাট যদি আমি কোনো ওয়ার্ড লিখি, কথা লিখি, তাহলে সেটাই প্রিন্ট হবে। সো এটা হচ্ছে জেনারেল ফরম্যাট প্রিন্ট এফ। আমি একটা সেমিকোলন দিয়ে এটার ভিতরে যা লিখলাম হ্যালো ওয়ার্ল্ড লিখছি, সো আমার হ্যালো ওয়ার্ল্ডটাই প্রিন্ট হবে। এটার একটা মানে ইন্টারেস্টিং কাহিনী আছে, হ্যালো ওয়ার্ল্ড লেখা হয় কেন? কারণ হচ্ছে ধরা হয় যে তোমরা এই কোডটা দিয়ে প্রোগ্রামিং স্টার্ট করবা এবং তুমি ওয়ার্ল্ডকে জানাই দিলা যে ওকে ফাইন আমি আসতেছি। ঠিক আছে, মানে এটা হচ্ছে একটা লিগেসি টাইপের কোডিংয়ের। আচ্ছা, আর রিটার্ন জিরো এটা আমি পরে বুঝাবো, বাট এটা এই কথাটা লিখতে হবে সব প্রোগ্রামে, তোমাদের না থাকলেও লিখতে হবে। তোমাদের বইয়ে মনে হয় নাই রিটার্ন জিরো নিয়ে খুব বেশি কথা, রিটার্ন জিরো লিখতে হবে। ঠিক আছে, একদম বেসিক থেকেই শেখা উচিত। সো রিটার্ন জিরো লিখবা, আর এটা দিয়ে শেষ, এখান থেকে শুরু, এখান থেকে শেষ। আচ্ছা, এখন আমরা একটা একটা করে পয়েন্ট দেখি। এটা তো আমার কাজটা, আর বাকি যেটুকু ছিল সেটা হলো, বাকি যেটুকু ছিল সেটা হচ্ছে বেসিক ফরম্যাট। এটুকু হলো বেসিক ফরম্যাট। আচ্ছা, হ্যাশট্যাগ দিয়ে শুরু করতে হয়। এটা যখন সি এর নিয়মাবলিতে যাব তখন বলে দেবো যে এটা আসলে মানে বুঝায় দেয়, মানে কম্পাইলারকে বুঝায় দেয় যে আমি অ্যাকচুয়ালি সি দিয়ে করতেছি, মানে সি প্রোগ্রামিং করতেছি। এই হ্যাশট্যাগটা মানে ওইটাকে ইন্ডিকেট করে দেয় যে আমি সি বা সি প্লাস প্লাস করতেছি। ইনক্লুড মানে কিছু একটা ইনক্লুড করবো অবশ্যই। আর এই সাইনগুলো একটু ইম্পর্টেন্ট, এগুলো একটু মানে মনে রাখতে হবে। এই সাইনটার মাঝখানে আছে stdio.h,
এসটিডিও দিয়ে ফার্স্টেই বলছি কী বোঝায়, এসটিডিও দিয়ে বোঝায় স্ট্যান্ডার্ড, আই দিয়ে বোঝায় ইনপুট, ও দিয়ে বোঝায় আউটপুট, আর ডট এইচ, ডট এইচ যেমন কোনো একটা ফাইল, যেমন ধরো যে ফার্স্ট প্রোগ্রাম ডট সি, ডট সি, এই ডট সিটা বোঝায় হচ্ছে এটা আসলে ফার্স্ট প্রোগ্রামটা আসলে কি, এটা একটা সি প্রোগ্রাম। সো এই ডট এইচটা দিয়ে বোঝায় এটা একটা এএসটি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, এটা একটা এইচ দিয়ে বোঝায় হেডার ফাইল। এই হেডার ফাইলের মধ্যেই এই প্রিন্ট এফ, রিটার্ন সব কথা আছে, ঠিক আছে। সো তারপরে যে ইন্ট মেইন এই কথাটাও আছে। সো তুমি এইটা যদি না দাও, এই লাইনটা যদি না দাও, প্রোগ্রাম একদম শেষ। তুমি প্রিন্ট এফ লিখবাও তো বুঝবেই না প্রিন্ট এফ কী জিনিস, হ্যাশট্যাগটা না দিলেও প্রোগ্রাম শেষ, কারণ তাহলে তো ও বুঝবেই না যে এই হেডার ফাইলটা বা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এটা আসলে কিসের স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, বুঝবে না। সো প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, হ্যাশট্যাগটা ইম্পর্টেন্ট, হ্যাশটা ইম্পর্টেন্ট, ইনক্লুড ইম্পর্টেন্ট, stdio ডট এইচ এটাও ইম্পর্টেন্ট, আর এগুলোও ইম্পর্টেন্ট। লেস দ্যান সাইন, গ্রেটার দ্যান সাইন, মানে এটা দিয়ে আটকাই দিছে। তুমি বলতে পারতা ভাইয়া ব্র্যাকেট ইউজ করলে সমস্যা কী ছিল, আসলে ব্র্যাকেট ইউজ করলে কোনো সমস্যা ছিল না, বাট ফার্স্টের দিনেই বলছি প্রোগ্রামে অবশ্যই, ফার্স্টের দিন বা সেকেন্ড দিনে প্রোগ্রামে অবশ্যই ইনডেন্টেশন বা স্টেপ বাই স্টেপ যেতে হবে। সো প্রত্যেক জায়গায় যদি আমি এই ব্র্যাকেট ইউজ করতাম তাহলে একটা কনফিউশন বা কেওসের সৃষ্টি হতো, ঠিক আছে, সেই কেওসটা সৃষ্টি না করার একটা জিনিস। আচ্ছা, তারপরে ইন্ট মেইন, আরেকটা কথা আমি বলে দিছিলাম, প্রত্যেকটা তুমি যেই ভাষায় প্রোগ্রাম লেখো অবশ্যই একটা মেইন ফাংশন থাকবে। আর ইন্ট দিয়ে আসলে কিছুই না, ইন্ট হচ্ছে এমনি লিখছি, ঠিক আছে, মানে এটা পরবর্তীতে বুঝাবো। আর এই যে মেইন আর সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট, এই পার্টটা ফার্স্ট ব্র্যাকেট না দিলে ভুল, একদম ভুল, অবশ্যই দিতেই হবে। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কিছু নাই, বাট দিতেই হবে। মানে মেইন কথাটা দিয়ে তুমি বুঝে পাচ্ছি এটা একটা মেইন ফাংশন, যেটা হলো সব কিছু রিলেট করবে। অবজেক্ট ওরিয়েন্টেডের, মানে অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে কথা বলছি, তখনও মেইন ফাংশনের ইম্পর্টেন্সটা নিয়ে আরেকটু বলছিলাম। সো মেইন ফাংশনটা থাকতেই হবে, এতটুকু থাকতেই হবে। ইন্ট দিয়ে বুঝাচ্ছি যে মেইন ফাংশনটার কোনো কিছু একটা হলো ইন্টিজার টাইপের, কী ইন্টিজার টাইপের সেটা আমরা দেখবো একটু পরে। আর যদি তুমি ইন্ট নাও দাও তাহলে বাই ডিফল্ট ওরা ধরে নেবে ইন্টিজারই, না দিলেও হবে, এই ইন্টটা না দিলেও হবে, বাট মেইন আর এই ফার্স্ট ব্র্যাকেটটা আবারও বলতেছি দিতেই হবে। এটা হলো স্ট্রাকচার। সো স্ট্রাকচারটা কতটুকু, ইনক্লুড stdio ডট এইচ, তোমার সাথে আরেকটা হেডার ফাইল নর্মালি অ্যাড করতে হয়, সেটা হচ্ছে ইনক্লুড conio ডট এইচ। কন বলতে কনসোল, আই বলতে ইনপুট, ও বলতে আউটপুট, সেটা আমরা পরে পড়তেছি এটার কাজ কি। বাট এর বাইরে আমরা এতটুকু শিওর যে গেট সিএইচটা মুছে দেই, এটা conioর সাথে রিলেটেড। সো এতটুকু শিওর, ফার্স্টে কী আসবে, হ্যাশট্যাগ ইনক্লুড stdio ডট এইচ, তারপরে আসবে ইন্ট মেইন, অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, মানে প্রোগ্রামটার স্টেটমেন্ট বা নির্দেশ বা কমান্ড স্টার্ট হইলো, ঠিক আছে। তারপরে লাস্টে কি, রিটার্ন 0 লাস্টে দিতেই হবে, এখানেও কিন্তু ছিল এই যে রিটার্ন 0, এবং তারপরে এই যে সেকেন্ড ব্র্যাকেট শেষ বলতে কি, এটাকে স্কোপ বলে, ঠিক আছে, স্কোপ বলে, আবারও বলবো সমস্যা নেই, বাট এটা দিয়ে বুঝাইছি যে আমার কমান্ড শেষ। আর এই কনায়োটার একটু কাহিনী আছে, সেটা নিয়ে পরে বলবো, আপাতত এটা একটু মনে রাখো যে ইনক্লুড stdio তো লিখছি, conioটাও লিখতে হবে। আর conioটা লিখলে আরেকটা জিনিস তোমরা লিখবা, আসলে conio লেখার টার্গেটটাই এটা, গেট সিএইচ, আবার অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট, এটা একটা ফাংশন, মেইন একটা ফাংশন, তারপরে অবশ্যই এগুলোকে বলে প্যারেন্থেসিস, ঠিক আছে, প্যারেন্থেসিস ইউজ করতে হবে। আর তারপরে গেট সিএইচটাও আসলে একটা ফাংশন, এটার পরেও প্যারেন্থেসিস ইউজ করতে হবে, খুবই ইম্পর্টেন্ট একটা ফাংশন গেট সিএইচ অ্যাকচুয়ালি। আচ্ছা, সো আপাতত তুমি conioটা না দিলেও হবে, গেট সিএইচটা না দিলেও হবে, তুমি স্ট্যান্ডার্ড ফরম্যাট হিসেবে এতটুকুই মনে রাখতে পারো, হ্যাশট্যাগ ইনক্লুড stdio ডট এইচ, ইন্ট মেইন, রিটার্ন 0, শেষ। সো আচ্ছা, এটা হলো বেসিক ফরম্যাট। আচ্ছা, প্রোগ্রামের ভুলগুলা আমি পরের দিনই তাহলে দেখাই, আমি তোমাদেরকে কোড ব্লকসটা ডাউনলোড করাটা দেখাই দিই আজকে, ঠিক আছে। তাহলে চলো কোড ব্লকসের ডাউনলোডের ওখানে চলে যাই।
আচ্ছা, এই তো ফার্স্টে গুগলে যাবা, গুগলে যেয়ে সার্চের এখানে কোড ব্লকস লিখবা, ঠিক আছে? সার্চের এখানে কি লিখবা? কোড ব্লকস। তাহলে ফার্স্টেই যেটা আসবে, এখানে দেখো লেখা আছে www.codeblocks.organization, মানে কোড ব্লকসের মানে অরিজিনাল যে প্রতিষ্ঠান ওদেরই, এবং এখানে তুমি ওয়েবসাইটে যেতে পারবা। বাট আমরা তো ডাউনলোড করতে চাই, আমরা যাবো ডাউনলোডসে, ঠিক আছে? ডাউনলোডসে ক্লিক করবা। সো এরকম একটা উইন্ডো আসবে। এখানে দুইটা জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে এইখানে লেখা আছে, হয়তো ক্লিয়ার না, পরের দিন থেকে বললাম তো। আচ্ছা, জুম করা যায় কি? আচ্ছা, যাই হোক, পরের দিন থেকে স্ক্রিন শেয়ার করবো। এখানে লেখা আছে হচ্ছে ডাউনলোড দ্য বাইনারি রিলিজ, এটা ইম্পর্টেন্ট। আর এখানে আরেকটা কথা আছে, এটা কনফিউশনের কারণ হতে পারে। এখানে লেখা আছে ডাউনলোড দ্য, এখানে হয়তো ক্লিয়ার না, সোর্স কোড, ঠিক আছে? ডাউনলোড দ্য সোর্স কোড। ওকে, গ্লেয়ার একটু কমানো যায়? এটাও কমে না। আচ্ছা, যাই হোক, সো আমরা কোনটা ডাউনলোড করব? আমরা বাইনারি রিলিজটা ডাউনলোড করব। কোড বক্সের ওখানে গিয়ে ডাউনলোডে যেয়ে আমরা বাইনারি রিলিজটা ডাউনলোড করব। এখানে দেখো কোন কোন উইন্ডোজের জন্য সাপোর্ট করতেছে: উইন্ডোজ এক্সপি, ভিস্তা 7, 8.x, 10, ঠিক আছে? এবং মানে অন্যান্যগুলোর জন্য কোড ব্লকসের ভার্সন আছে, অন্যান্য ইউনিক্স, লিনাক্স ওগুলোর জন্য আছে। বাট মানে অন্যান্য যে কম্পাইলার, একটা বলছিলাম টার্বো সি বা টার্বো C++, এরকম অন্যগুলাও ইউজ করা হয়। এখানে আমরা দেখো অনেক কথা লেখা আছে, এখানে লেখা আছে কোড ব্লকস সামথিং সামথিং সেট আপ, কোড ব্লকস সামথিং সেট আপ, নোনাড মিন, মানে এরকম অনেক কথা লেখা আছে, ঠিক আছে? এরকম অনেক কথা লেখা আছে। আমরা যেটা সিলেক্ট করব সেটা হচ্ছে এই 4 নম্বরটা, কোড ব্লকস 20.03, এটা ভার্সন কোড ব্লকস 20.03। এখানে লেখা আছে minGW setup.exe, ঠিক আছে? আবার একদম লাস্ট থেকে 2 নাম্বারটা, এখানে লেখা আছে কোড ব্লকস 20.03 minGW, এখানে minGW লেখা, ঠিক আছে? 32-bit setup.exe। সো আমাদের এই দুটার কোনো একটা আমরা করব, আমরা 32-bit না করে অরিজিনালটাই করব, ঠিক আছে? কোড ব্লকস 20.03 minGW setup.exe। এবং এখানে দেখো, এখানে দুটা কথা লেখা আছে ডাউনলোড ফ্রম, আমরা সুইচ করি। হ্যাঁ, ডাউনলোড ফ্রম কয় নাম্বার? 4 নাম্বার, উপর থেকে 4 নাম্বার। এখানে লেখা আছে হচ্ছে ফস হাব অথবা sourceforce.net, তুমি যে কোনো এক জায়গা থেকে ডাউনলোড করলেই হবে, তোমার ব্রাউজারে অলরেডি ডাউনলোড হয়ে যাবে। পরে হচ্ছে ওটা ওপেন করলেই মানে কিছু পারমিশন যাবে, তখনই ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে? এবং ফাইনালি তোমার এইরকম একটা আইকন চলে আসবে, এই যে কোড ব্লকসের আইকন, দ্যাট উইল বি দ্য আইকন অফ কোড ব্লকস, ঠিক আছে? সো কোড ব্লকস ডাউনলোড করে নেবা সবাই। আর হচ্ছে যাদের ফোন ভরসা হওয়া ভালো জিনিস না, বাট যাদের ফোন ভরসা তাদের জন্য ওখানেও কিন্তু আমি একটা মানে গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, ওইটা করে নেবা, ওইটাও বেশ ভালো কাজ করবে, ঠিক আছে? এবং আমরা বেসিক যে প্রোগ্রামটা হ্যালো ওয়ার্ল্ড, সেটা প্রিন্ট করা চলো শিখে ফেলি। কোড ব্লকস ওপেন করবা এবং দেখো এখানে লেখা আছে আইডি, এই যে এখানে। আচ্ছা, ক্লিয়ার না, পরের দিন স্ক্রিন শেয়ার করেই করবো না। এখানে লেখা আছে আইডি। আচ্ছা, আপাতত এতটুকু, কোড ব্লকসটা আপাতত তোমরা ইনস্টল করে ফেলবা। আজকে এখানেই শেষ করতেছি। আর আমাদের কোড কিন্তু আসলে স্টার্ট হয়ে গেছে, আর বলছি 3টা ভাগ করে করবো আমরা, ঠিক আছে? টোটাল 3টা ভাগ করে করব। একটা হলো মানে ডাইরেক্ট স্ট্রাকচার,